ড্রয়িং রুমের সামনের বড় বারান্দায় ছোট্ট একটি টেবিলে ক্যান্ডেল সাজিয়ে রাখা, তার মাঝখানে কালো গোলাপের বুকেটা নিজস্ব সৌন্দর্য ছড়িয়ে টেবিলটার শোভা বাড়িয়ে দিয়েছে। বারান্দার চারিদিকেই মোমবাতি জ্বালিয়ে রাখা, তার মাঝখানে সাদা কাপড়ে ঢাকা ছোট্ট টেবিল। নিকশ কালো আধারে ডুবে থাকা বারান্দায় মোমবাতির হলদে আভা দিকবিদিক ছুটে চারপাশটাকে আলোকিত করে তুলেছে। সাজানোর মতো আর কোনো সামগ্রী পায়নি, বিধায় এগুলো দিয়ে কাজ চালালো ইনশিতা। ওভেনে কেক বেক করতে আরও সময় লাগবে, সেই সুযোগে ইনশিতা নিজেকে তৈরি করলো। আজ জেহেরকে তার ভালোবাসার কথা বলবেই, তাই জেহেরের পছন্দ মতো সেজে নিল। ফিনফিনে পাতলা কাপড়ের সোনালি পাড়ের কালো শাড়ির সাথে ছোট্ট একজোড়া কানের দুল আর ম্যাচিং চুড়ি। শাল আজ পরবে না, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে নিল, খোলা চুলগুলো পিঠে ছড়ানো। ব্যাস, এতটুকুই যথেষ্ট। ঠোঁট থেকে হাসি যেন সরছেই না তার। কেক ডেকোরেট করা হয়ে গেলেই শুধু জেহেরের আসার অপেক্ষা। রেড ভেলভেট কেকের ওপর খুব চমৎকারভাবে আই লাভ ইউ লিখে ছুরিটাকে পাশে রেখে ড্রয়িং রুমে চলে আসে ইনশিতা। আজ আসলে সাথে সাথে জেহেরকে নিজের ভালোবাসার কনফেস করে ফেলবে, নয়তো পরে যদি আর সুযোগ না পায়। বারবার ঘড়ির দিকে নজর ঘোরাচ্ছে সে। রাত 8:10। জেহের সবসময় সন্ধ্যা নামার সাথে সাথেই চলে আসে, আজ যেন একটু বেশি দেরি করে ফেলেছে জেহের। সময় যেন ফোরাচ্ছেই না, তবু এই অপেক্ষাটাও মধুর ঠেকছে তার কাছে। কারোর জন্য অপেক্ষা করাটা যে এত মধুর হয় সেটা আজ টের পেল ইনশিতা। ইস, হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে জেহের কি চমকানোটাই চমকাবে, কেমন হবে তার রিয়াকশন। ইনশিতার ভাবনা বেশি দূর এগোলো না, তার ফোনটা বিগ বিগ আওয়াজে বেজে উঠে ভাবনার ব্যাঘাত ঘটায়। চমকে ওঠে ইনশিতা। আজ আবার সে ফোন সাইলেন্ট করতে ভুলে গিয়েছে। কোনো রকমের শাড়ি সামলে দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দেয়। বারবার ফোনটাকে সাইলেন্ট করতে ভুলে যায় সে। এখন যদি জেহের বাসায় থাকতো কি হতো, এত সুন্দর সময়ে না জানি তুলকালাম কাণ্ড বাঁধাতো। ফোন হাতে নিয়ে দেখে তার মা ফোন করেছে। ভুজোড়ার মধ্যভাগ কুঞ্চিত হলো তার। এই সময়ে মা তো কখনোই কল করে না, তাহলে হঠাৎ এখন? দ্রুত কল রিসিভ করে হ্যালো বলতেই তার মায়ের কান্নারত আওয়াজ শোনা গেল। চমকে গেল ইনশিতা। হঠাৎ মায়ের কান্না তার কানের পর্দা ভেদ করে মস্তিষ্কে শুষ্ক ব্যথার জন্ম দিচ্ছে। কোনো বিপদ হলো না তো? উত্তেজিত ইনশিতা কিছু বলার আগেই ওপাশ থেকে মা যা বলল তা শুনে ইনশিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। পায়ের তলাটা শিরশির করে উঠল। হাত আলগা হয়ে ফোন পড়তে গিয়েও পড়ল না। চারিদিকে কেমন ঝাপসা হয়ে আসলো। এই মুহূর্তে এমন ভয়ানক খবর শুনবে হয়তো আশা করেনি সে। ধরা কণ্ঠে বলল, এখন কোথায় আছে বাবা? ইনশিতার মায়ের ফোপানির আওয়াজ শোনা গেল। হাসপাতালে। মারে, তুই চলে আয়, ওই জন্তুর সাথে সংসার করতে পারবি না তুই। তুই চলে আয় মা। ইনশিতা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, মা তুমি শিওর তো? তুমি কি ঠিক দেখেছিলে? দেখার কোনো ভুল নেই তো? হতে পারে ওটা জেহের না? কান্নারত অবস্থাতেই তিনি বললেন, একদম সঠিক দেখেছি। কিভাবে তোর বাবাকে মারলো ওই জানোয়ারটা। সেদিন তুই নাকি আমাদের কারণেই এসেছিস বলে কিসের বিপদে পড়েছিস, আর তার জন্য আমরা নাকি দায়ী। সেই জন্যই আজ বিকেলে জেহের এসে তোর বাবাকে মেরে গেল। আমার মাথায় ফুলদানি ছুঁড়ল, তোর বাবাকে লাথি ঘুষি কোনোটাই বাদ রাখেনি। মারে, আর একটু হলে বোধ হয় তোর বাবার জানটাই উড়ে যেত। আমার চিৎকারে অনেক মানুষ এসে জমা হলে জেহের তোর বাবাকে ছেড়ে দেয় আর শাসিয়ে চলে যায়। তোর বাবার অবস্থা খুবই খারাপ। আমার কি হবে রে মা, কি হবে? ইনশিতা থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মাথা ফাঁকা হয়ে যেতে লাগলো তার। চোখের অশ্রু গড়িয়ে চিবুক বেয়ে পড়ল। ইনশিতার মা থামলেন না, তিনি বলে চললেন, তুই বলেছিস না ওটা জেহের না? আমিও ভাবছিলাম জেহের না, তবে ওর চোখ দেখেছিলাম, নীল চোখ। আর আর তুই বলেছিলি না জেহের কালো স্যুট পরেছিল, ভেতরে সাদা শার্ট? তেমনটাই ছিল মা। তোর বাবা ছাড়া আমি কি নিয়ে বাঁচব রে মা? আমি মরে যাব ওই মানুষটা ছাড়া। জেহেরের পা জড়িয়ে ধরেছিলাম পর্যন্ত, তাও জানোয়ারটা ছাড়েনি তোর বাবাকে, পশুর মতো মেরে গিয়েছে। তোর বাবার শরীরে কত রক্ত। ইনশিতার মা আর কিছু বলতে পারলেন না, ভেঙে পড়লেন কান্নায়। ইনশিতা কিছুই বলল না, তার মুখে কোনো শব্দ আসছিল না।
দপ করে বসে পড়ল বিছানায়। নিজেকে অনুভূতি শূন্য মনে হলো তার। তার প্রিয় মানুষ তার বাবা, শত কষ্টেও যিনি তাকে আগলে রেখেছিলেন, সে বাবা এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আর তার কারণ একমাত্র তার স্বামী জেহের। আর জেহেরের জন্যই তার প্রিয় বাবা মৃত্যুর সাথে লড়ছে। নিজেকে দিশেহারা লাগলো ইনশিতার। যে মানুষটাকে আজ ভেবেছিল ভালোবাসার কথা বলবে, সেই মানুষটাই কিনা তার জীবন থেকে আরেকজন ভালোবাসার মানুষকে কেড়ে নিতে চেয়েছিল। না না, এখন আর ভালোবাসার মানুষ না সে। সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি এখন ইনশিতার কাছে। ভেবেছিল জেহের ভালো হয়ে যাবে, তবে আজকের ঘটনার পর তার কোনোদিনও হওয়ার নয়। মাথা চেপে ধরল ইনশিতা। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। অদ্ভুতভাবে তার মুখ থেকে একটা টুক শব্দও বের হচ্ছে না। জেহেরের প্রতি কিছুদিন আগে নুয়ে পড়া রাগ আর ঘৃণা মাথায় দপদপ করে জ্বলে উঠল। ইচ্ছে করছে শেষ করে দিতে জেহেরকে। এমন একটা মানুষকে সে কি করে ভালোবাসতে পারল, যে কিনা নিজের রাগ মেটাতে মানুষ মাত্রও পিছপা হয় না। হুট করে তার রুমের লাইট আলো ছড়ানো বন্ধ করে দিল। ভয় পেয়ে গেল ইনশিতা। এইভাবে লোডশেডিং হলো কেন হঠাৎ? সচরাচর এই বাড়িতে লোডশেডিং একদমই হয় না। তাহলে এই মুহূর্তে আকস্মাৎ কিছু একটা শব্দ হলো। ইনশিতা ভাবলো জেহের এসেছে। মোবাইলটা লুকালো না। চোখ মুছে নিজেকে শক্ত করে ফ্ল্যাশ অন করে রুমের দরজা খুলে বেরিয়ে আসলো। আর জেহেরের প্রতি সমুদ্র সমান ঘৃণা বইছে তার মনে। যতই হোক না কেন, জেহেরকে সে আর কোনোদিনও মেনে নেবে না। কোনোদিনও না মানেই কোনোদিনই না। মেইন দরজা তো বন্ধই, জেহের তো আসলো না। তাহলে আওয়াজ হলো কোথায়? আবারও কিছু একটার আওয়াজ হলো। চৌকিতে তাকালো ড্রয়িং রুমের বারান্দার দিকে। হ্যাঁ, ওখান থেকেই আওয়াজ আসছে। ইনশিতার ভীতু মনে অজানা ভয়ের শিহরণ ঢেউ খেলে গেল। দূরে দূরে বুক নিয়ে ভীতু পায়ে এগিয়ে গেল ব্যালকনির দিকে। ফ্ল্যাশ অফ করলো। মোমবাতির আলোতে ড্রয়িং রুম উজ্জ্বল। কাচের দরজা ঠেলে সাজানো টেবিলটার সামনে দাঁড়াতে গেলে পিলে চমকে উঠল সে। কালো গোলাপের সবগুলো পাপড়ি ছিঁড়ে টেবিলের উপর ছিটানো, যেন কালো গোলাপ দিয়ে টেবিলটাকেও সাজিয়েছে। তার মাঝে পাপড়ি দিয়ে একটা শব্দ লেখা, লাভ। ঢোক গেল ইনশিতা। এবং আশ্চর্যজনকভাবে কয়েকটা মোমবাতি নেভানো, যার ফলে আলোটাও হ্রাস পাচ্ছে। হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে চলেছে ইনশিতার। এই শীতেও বাইরে দমকা বাতাস বইছে, তাতেও ইনশিতার শরীরে কাঁপন ধরল না। বাতাসের তোড়ে মোমবাতি সবগুলো নিভু নিভু প্রায়। আচমকায় তার নজর চেয়ারের পাশে চলে গেল, যা দেখে ইনশিতার হাত পা মৃগী রোগীর মতো কাঁপতে লাগলো। আরেক ধাপ চমকানোর পালা বোধহয় এসে গিয়েছে তার। কেক কাটার জন্য যে ধারালো ছুরিটা সে নিয়েছিল তার নিচে পড়া। ছুরিতে টকটকে লাল রঙের তরল লেগে আছে, আর চারপাশেও রক্তের ছিটা ছড়িয়ে। ইনশিতার মাথা ঘুরতে লাগলো। রক্তের দাগ অনুসরণ করে একটু এগিয়ে সামনে যেতেই তার পায়ের সামনে গড়িয়ে কিছু একটা আসলো। বিস্মিত আর ভয়াতুর দৃষ্টিতে দেখলো মার্বেলের মতো দুটো চোখ তার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। ইনশিতার হার্টবিট দ্রুত গতিতে চলছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। হাত পা কাঁপছে তার ভয়ে। সেই মার্বেলের মতো কদর্য দৃশ্যটি অনুসরণ করে বারান্দার কোণার চিমনির পাশে তাকালো। চিমনির পাশের জিনিসটা দেখতে পেয়ে তার পা চলা বন্ধ হয়ে গেল। চিমনির পাশের অর্ধেক ফ্লোরে রক্তে ভেসে গেছে। সারা শরীর যেন অসর হয়ে এলো তার। গা গুলিয়ে বমি পেল। এমন ভয়ানক বৃষ্টি বিভৎস দৃশ্য জীবনেও তার চোখের সামনে আসেনি। গলায় বমি এসে আটকে গেল। মাথা ঘোরানো শুরু করলো তার। এমনটা কে করবে তার বুঝতে বাকি রইল না। মুহূর্তে দুনিয়া শুদ্ধ ঘৃণা উপচে পড়ল তার প্রতি। মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের হলেও শোনা গেল না। চোখ দিয়ে অঝোর ধারায় নোনা জল নির্বিঘ্নে বইতে লাগে। তখনই পেছন থেকে কেউ একজন শক্ত কণ্ঠে ধমকে ওঠে। নিজের কর্মফল ভোগ করছে সে, এতে কান্নার কি আছে? স্টপ ক্রাইং রোজ। রক্তে ভেসে যাওয়া ফ্লোরের ওপর নয়নিকার লাশ নিস্তেজভাবে পড়ে আছে। চোখের কোটর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। দু হাত কেটে কোলের ওপর রাখা। মাথার চুলের অবশিষ্টাংশও বাকি নেই। এমন চোখ আর হাতবিহীন নয়নিকার বিভৎস লাশ দেখে ইনশিতার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। রেলিংয়ের নিজের শরীরের ভর রেখে দাঁড়িয়ে আছে ইনশিতা। বুক কাঁপছে তার। নয়নিকার মুখটা একদম তার দিকেই ঘোরানো, যেন চোখবিহীন রক্তমাখা চেহারা নিয়ে ইনশিতাকে পর্যবেক্ষণ করছে সে প্রখরভাবে। ইনশিতা চোখ বন্ধ করে ফেলল। জেহেরের বিরক্ত লাগলো ইনশিতার এমন কান্না দেখে। ইনশিতার হাত ধরে জোরে নিজের দিকে টান মেরে ঘুরালো। এই মেয়েটা তোমার ক্ষতি করতে চেয়েছিল, আর তুমি কিনা তার জন্য কাঁদছো? নট ফেয়ার রোজ, ইউ হ্যাভ টু এনজয় দিস মোমেন্ট। ইনশিতা খেয়াল করলো জেহেরের ঠোঁটে বাঁকা হাসি। উচ্ছ্বাস উপচে পড়ছে তার চোখ মুখ থেকে, যেন এখনকার ঘটনাটা খুবই স্বাভাবিক তার কাছে। ঘৃণা হলো ইনশিতার। মুখ ফিরিয়ে নিল। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে চেঁচিয়ে উঠল ইনশিতা।
আমি অবাক হচ্ছি আপনাকে দেখে। আপনার মধ্যে কি কোনো অপরাধ বোধ কাজ করে না? কি করে আপনি এনজয় করতে বলছেন? জেহের ভাবলেশীন গলায় বলল, অপরাধীরা শুধু তাদের শাস্তি পেয়েছে, কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়। এতে তো আমার কোনো অপরাধ দেখছি না। আপনি দেখবেন কিভাবে? আপনি তো একটা জন্তু জানোয়ার। তারা যা করে সেটা কি ঠিকভাবে? জেহেরের শান্ত দৃষ্টি এবার শক্ত হয়ে আসলো। শীতল গলায় বলল, যা বলার ভেবেচিন্তে বলবে, জবান সামলাও। ইনশিতার গা জ্বলে উঠল। তার ছেলের হাসি এসে বলল, গায়ে লাগছে না খুব? হ্যাঁ, সত্যি কথা বলছি দেখি, গায়ে লেগেছে নাকি? বলেছি, বেশ করেছি, 100 বার বলবো। তুই জানোয়ার, তোর মধ্যে কোনো হৃদয় নেই। তুই একটা হৃদয়হীন পশু। কি করবি বল? মারবি আমায়? মারবি? তোর মতো জানোয়ারের থেকে এটাই আশা করা যায়। ইনশিতার মুখের বেঁধে রাখা লাগাম ছুটে গেল। সে নিজেও জানে না কি বলছে। বাবার অবস্থা আর নয়নিকার লাশ দেখে তার মাথায় আগুন জ্বলে উঠল। মাথা অগোছালো হয়ে গিয়েছে, আর এসবের জন্য তার কাছে একমাত্র দায়ী জেহের। আর তাই সে মুখে যা আসছে বলে যাচ্ছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে। জেহেরের চোখ মুখ শক্ত হয়ে এলো। তীব্র রাগের আগমন ঝিলিক দিচ্ছে তার চোখে। চোখ বন্ধ করে নিজের মাথার চুল টেনে ধরে বিড়বিড় করে বলল, কন্ট্রোল জেহের, কন্ট্রোল। রোজ অতিশোকে পাগল হয়ে গিয়েছে, ভুলভাল বকছে, তাই তোকেই তোর রোজকে সামলাতে হবে। কন্ট্রোল। কিন্তু জেহেরের এই রাগ আর কন্ট্রোল থাকলো না ইনশিতার একটি বলা কথাতে। থাকবো না আমি তোর সাথে, চলে যাব আমি। তোর মতো জানোয়ারের সাথে থাকা মানে নিজের লাইফটাকে নরকে রাখা। চলে যাব। জেহের ঝট করে চোখ খুলো। রোজ যাই বলুক না কেন, তার থেকে দূরে যাওয়ার কথা বলল কোন সাহসে? এটা জেহের কোনোভাবেই মেনে নিতে পারবে না। এতক্ষণের পুষে রাখা রাগ বেরিয়ে আসতে চাইল। রাগের তেজ ক্রমশই বাড়ছে তার। রক্তচক্ষু নিয়ে তাকালো ইনশিতার দিকে। কথার মাঝে হঠাৎ জেহেরের হিংস্র চাহনি দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল ইনশিতা। এত সময়ের সব রাগ নিমেষেই রূপ বদলিয়ে ফেলল, যেন সে এতক্ষণে হুঁশে আসলো। জেহেরের রাগের পরিমাণ তার অজানা নয়। এতক্ষণ কিভাবে জেহেরকে এসে এসব বলল? বুকের ভেতর ধূপধাপ পা চালিয়ে ভয়েরা জমা হচ্ছে। কিন্তু এখন তো আর নিজের কথা ফিরিয়ে নিতে পারবে না সে। তাকে যে যেতেই হবে জেহেরের সান্নিধ্যে হতে বহুদূর। একজন ক্রিমিনালের সাথে সে কখনোই বাকি জীবন কাটাতে পারবে না। এদিকে জেহেরকে ডিঙিয়ে যেতে পারবে না। হাতে আর কপালে নীল রগ ভেসে রাগের আভাস জানান দিচ্ছে। ফর্সা মুখে আগুনের ফুলকি ছাপিয়ে উঠেছে। তা দেখে ইনশিতার মনে সংশয়ে আলোড়িত হয়ে উঠল। ভেবে পেল না এই মুহূর্তে সে কি করবে। ঠিক তখনই চারপাশে চোখ বুলাতে বুলাতে অকল্পনীয় কাজ করে বসলো। মোমবাতি নিয়ে টেবিলটায় আগুন ধরিয়ে দিল সে। দাউ দাউ করে জ্বলে উঠে শুভ্র কাপড় কৃষ্ণবর্ণের ছাইতে পরিণত হতে লাগলো ধীরে ধীরে। জেহের আর ইনশিতা টেবিলটার দুদিকে ছিল, আর আগুন ছলকে পড়ছিল জেহেরের সাইডটায়। সেই সুযোগটা কাজে লাগিয়ে ইনশিতা দৌড়ে ঘরটার বাইরে চলে আসলো। আগুন অল্প ধরলেও টেবিল অতিক্রম করে দরজায় যাওয়ার রাস্তা নেই। মেজাজ বিগড়ে গেল জেহেরের। সময় ওয়েস্ট না করে বারান্দার রেলিংয়ে হাত রেখে লাফ দিল নিচে। রেলিংটা তেমন উঁচু ছিল না, তাই পড়লেও কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা নেই। জেহের হাত ঝেড়ে ঘরের সামনের দিকটায় লম্বা লম্বা পা চালালো। রাগে তার চোখ থেকে যেন অগ্নি প্লাবিত হচ্ছে। হাত মুঠো করে রেখেছে। এই জঙ্গলের মধ্যে রোজ আর পালিয়ে যাবেই বা কোথায়? ঠিক জেহেরের কাছেই ফিরতে হবে। ইনশিতা মেন গেট পেরিয়ে খেই হারিয়ে ফেলল। এখানকার রাস্তায় নিয়নের আলো নেই যে দিক খুঁজে বের করা যাবে। এত অন্ধকারে কিছু ঠাউর করা গেল না। মোবাইলে ফ্ল্যাশও অন করলেও বিপদ। তাতে জেহেরে তাকে খুঁজে পেতে সহজ হবে। এক হাতে মোবাইল, আরেক হাতে শাড়ি ধরে জঙ্গলের দিকে দৌড় মারল সে। এই জঙ্গলে লুকাবার হাজারো জায়গা আছে, সেখানেই সে লুকোবে। এদিকে শীতটাও কাঁপন ধরিয়ে দিচ্ছে। হাত পা জমে বরফ হবার জোগাড়। ঠক ঠক কাঁপুনি শরীরে জড়িয়ে প্রাণপণে ছুটছে ইনশিতা। জেহেরের আওয়াজ শোনা যাচ্ছে। তাকে বেরিয়ে আসার হুমকি দিচ্ছে সে। না, সে কখনোই এমন খুনির কাছে যাবে না যে কিনা তার বাবাকে মারার চেষ্টা করেছে। জঙ্গলের রাস্তায় দৌড়াতে কষ্ট পোহাতে হচ্ছে প্রচুর ইনশিতার। এক এক জায়গায় লতা পাতার ডালপালা ছড়ানোর কারণে দৌড়ানো যাচ্ছে না। তারপর শাড়িটাও গা থেকে খুলে পড়ে যাওয়ার জোগাড়। ইনশিতা কোথায় কোথায় দৌড়াচ্ছে তার জেহের খুব সহজেই বুঝে যায়। নিস্তব্ধ জঙ্গলে একমাত্র ইনশিতার দৌড়ানোর জন্য লতা পাতার আওয়াজ আর কিছুরই আওয়াজ নেই। তাই জেহের সেই আওয়াজ ধরে ইনশিতার পিছু নিচ্ছে, হাতে তার মোবাইলে ফ্ল্যাশ অন করা। ইনশিতা হাঁপিয়ে পড়েছে। কোন পথে সে এসেছে নিজেও জানে না। আসার সময় কয়েকটা গাছের সাথেও জোরে বাড়ি খেয়েছে।
যার ফলে হাত ছিলে গিয়েছে আর কপালেও ব্যথা পেয়েছে। সে যেখানে যাচ্ছে না কেন জেহেরের আওয়াজ শুনতে পাচ্ছে। তখনই একটা উৎকট গন্ধ তার নাকে ভেসে আসলো। এতটাই বাজে গন্ধ ছিল যে তার পেটের সবকিছু উগড়ে দিতে চাইল। গন্ধের উৎস খোঁজার জন্য স্ক্রিনটা অন করে দেখলো সামনে একটা কুকুর 4টি টুকরায় পড়ে আছে। ভয় পেয়ে গেল ইনশিতা। খুব বাজেভাবে মারা হয়েছে কুকুরটাকে, যেন সব রাগ এই কুকুরটার প্রতি ঢেলে দিয়েছে। একটু ভালো করে খেয়াল করতে দেখলো এটা সেই কুকুরটা যেটা একবার বাগানবাড়ির সামনে এসে দেখেছিল। সে আর জেহের যখন একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার মুহূর্তে ব্যস্ত ছিল, তখনই কুকুরটাই ডেকে উঠে ব্যাঘাত ঘটায়। ইনশিতার মায়া পড়ে গেল। এমন একটা নিষ্পাপ প্রাণীকে কেউ এইভাবে হত্যা করতে পারে? ছি! এসব ভাবনার মাঝে সে আবার আওয়াজ পেল। এবার জেহেরের আওয়াজ খুব কাছ থেকে শোনা গেল, আর আলো দেখা যাচ্ছে মৃদুভাবে। তার মানে জেহের খুব কাছে এসে পড়েছে। ভয় পেয়ে গেল ইনশিতা। বুক ধরফর করছে তার। মোবাইলের স্ক্রিন আরেকবার অন করে চারপাশ দেখে অফ করে নিল তাড়াতাড়ি। দ্রুত একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। লুকাতে না লুকাতে চারপাশটা আলোকিত হয়ে এলো। জেহের বড় গাছটির সামনেই, আর গাছটির পেছনে নিজেকে লুকিয়ে রেখেছে ইনশিতা। 1 মিনিটের মতো জেহের চুপ থাকলো। সে তার বুদ্ধিদীপ্ত নীল চোখ দ্বারা চারপাশ পর্যবেক্ষণ করে নিল। চারপাশ থেকে কোনো আওয়াজ আসছে না, তার মানে রোজ এখানেই লুকিয়ে আছে। এবার সে হিসিয়ে বলল, এত সহজে জেহেরের থেকে ছাড়া পাবে না। ভালো হবে নিচ থেকে চলে এসো, আদারওয়াইজ তোমার জন্য ভালো হবে না। আই সেড কাম আউট ড্যাম ইট। হুঙ্কার ছাড়ল জেহের। এই নিস্তব্ধ পরিবেশে জেহেরের হুঙ্কারে সর্বত্র কেঁপে উঠল। ইনশিতা কেঁদে ফেলবার জোগাড়। তার মনে ভয় হতে লাগলো এই ভেবে যে জেহের তাকে সামনে পেলে বোধহয় মেরেই ফেলবে। কান্নার আওয়াজ যাতে জেহেরের কানে না যায় তার জন্য হাত দিয়ে মুখ চেপে ধরল। আর এটাই বোধহয় ইনশিতাকে খুঁজে পাওয়ার সহজ রাস্তা বের করে দিল। চুরির রিনিঝিনি বেজে ওঠার কারণে জেহের ইনশিতার অবস্থান বের করে ফেলল। এমন একটা কাজে ইনশিতা নিজেই বোকা বনে গেল। সে নিজেই তো নিজেকে ধরা দিয়ে ফেলেছে। জেহের বাঁকা হাসলো। ফ্ল্যাশ অন করে ফেললো হঠাৎ। কয়েক মুহূর্তে সব কিছু নীরব থাকলো। ইনশিতা ভেবে পেল না জেহের হঠাৎ কোথায় চলে গেল। তবে গিয়েছে ভালোই হয়েছে। এবার সে আরও কিছুক্ষণ থেকে নিশ্চিন্তে বেরিয়ে যেতে পারবে। তাকে দ্রুত বাবার কাছে যেতে হবে। মা বলেছিল বাবার অবস্থা ভালো নয়। বাবার কথা ভাবতেই অশ্রুকণারা হুড়মুড় করে এসে ভিড় করে ফেলল। ইনশিতা লাইট অন করার জন্য মোবাইলটা হাতে খুঁজতে লাগলো। মোবাইলটা সে পাশেই রেখেছিল, অথচ পেল না। অবাক হলো ইনশিতা। 2 হাত দিয়ে মাটিতে হাতড়ে হাতড়ে খুঁজছে সে, অথচ ভেজা মাটি ছাড়া কিছুই হাতে লাগছে না। এদিকে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। এই শীতে বৃষ্টি কেন বুঝতে পারল না ইনশিতা। গাছ থেকে পানি চুইয়ে চুইয়ে ইনশিতার শরীরে পড়ছে। শীতে তার শরীর কেঁপে উঠছে। পাতলা শাড়িতে শীত মানছে না, তবুও কম্পিত শরীর নিয়ে ভেজা মাটিতে হাতড়ে বেড়াচ্ছে। হাত জমে বোধহয় বরফ হয়ে যাবে। মোবাইল যখন পেল না তখন ইনশিতার মনে হুট করে ভয় ঢুকে গেল। ঘোর অন্ধকারে চোখের সামনে কিছুই দেখা যাচ্ছে না। নিজেকে অন্ধ মনে হচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠল নয়নিকার বিভৎস লাশ। চোখ নেই, হাত নেই, রক্তে ভেসে যাওয়া ফ্লোর। চোখের সামনে ভেসে উঠতে ভয়ে ইনশিতার চেহারা রক্তশূন্য হয়ে গেল। এই এক সমস্যা। অন্ধকার হলে দুনিয়ার সব ভূতুরের কাহিনী মনে পড়ে। ইনশিতারও তাই। ভূতুরের কাহিনী নয়নিকার লাশ এখন তার চোখের সামনে জলজল করছে। মনে হচ্ছে তার সামনে নয়নিকার বিভৎস লাশ তার দিকে তাকিয়ে হাসছে। চোখ বন্ধ করলেও নয়নিকার লাশ, চোখ খুললেও নয়নিকার লাশ। ইনশিতা উঠে দাঁড়ালো দ্রুত। শাড়ির আঁচল মুঠ করে ধরল। কি করবে বুঝতে পারল না। এই শীতেও তার শরীর ঘেমে এনে একাকার। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। এখান থেকে বেরোতে হলে সকালের অপেক্ষা করতে হবে। কিন্তু এখন এমন অবস্থা যে আর একটু থাকলে সে হার্ট অ্যাটাক করে বসবে। ইনশিতা আন্দাজে যেই এক পা এগোলো অমনি কপালে আবার বাড়ি খেলো। কপালে হাত দিয়ে সেই গাছটার কাছে হাত নিল। গাছ ধরে ধরে যেতে হবে। বিরক্ত আর ভয় নিয়ে গাছটা ধরতে গেল। গাছের মধ্যে না জানি সাপ জড়িয়ে আছে। হাত গাছের মধ্যে লাগতেই ভয়ের শীতল স্রোত বয়ে গেল ইনশিতার শরীরে। গাছটা একদম মসৃণ লাগছে আর কেমন চওড়া। ইনশিতা এবার ভয় নিয়ে 2 হাতে গাছটা আঁকড়ে ধরতে চমকে উঠল। এক হাত উঁচু করে গাছ ধরল। যখন বুঝতে পারল এটা গাছ না, তখনই হাত ছিটকে সরিয়ে নিতে চাইল। তার আগেই কিছু একটা তার হাত শক্ত করে ধরে নিজের কাছে টেনে আনলো। ইনশিতা এবার জোরে জোরে চিৎকার দিয়ে উঠল। কারো হাত তার মুখ চেপে ধরে নিজের বুকে চেপে ধরল জোরালোভাবে। শক্ত গলায় ফিসফিসিয়ে বলল, এবার কোথায় যাবে? বেশ তো চাইলে পালাতে পেরেছ। তোমাকে বহুবার বলেছিলাম আমাকে ছেড়ে না যেতে। তুমি আমাকে গালি দাও, মারো, যা ইচ্ছে তাই করো, বাট ছেড়ে যাওয়ার কথা তোমার এই ছোট্ট মাথাতেও আনবে না। কিন্তু তুমি কি করেছ?
ইনশিতা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল জেহেরের থেকে, কিন্তু লোহার মতো শক্ত বাঁধন থেকে ছুটতে পারল না। ইনশিতার 2 হাত শক্ত করে চেপে ধরল জেহের, দাঁতে দাঁত পিষে বলল, আমার পুরো কথা না শুনেই আমার থেকে পালিয়ে আসলে? আর এসেই বা কি হলো? শুধু শুধু এত কষ্ট করার কি দরকার ছিল? সেই তো আমার কাছেই আসতে হলো। ইনশিতা রাগে ফেটে পড়ে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে কিছু বলল। জেহের পাত্তা দিল না। ইনশিতাকে জড়িয়ে ধরে ফ্ল্যাশ অন করে এগিয়ে যেতে লাগলো। শাড়ির কারণে বারবার হোঁচট খেয়ে চলছে ইনশিতা। মুখ আর হাত দুটোই জেহেরের হাত দ্বারা বন্দি। এবার হাঁটতে গিয়ে হঠাৎ কুচিটাই খুলে গেল। ইনশিতার বিরক্ত হবার থেকে বেশি জেহেরের বিরক্ত হলো। কোলে তুলে নিল ইনশিতাকে। মুখ ছাড়া পেয়ে ইনশিতা এবার বিরামহীন চিৎকার দিতে লাগলো আর মোস্টামোস্টি করতে লাগলো। জেহের চোখ গরম করে তাকালো। ইনশিতাকে নামিয়ে বাহু ধরে জোরে ঝাঁকালো ইনশিতাকে। শক্ত করে বাহু চেপে ধরাই ব্যথায় কুকড়ে গেল ইনশিতা। জেহেরের রাগ এখনো কমেনি, উল্টো ধীরে ধীরে যেন বাড়ছেই। কেমন ভয়ানক দেখাচ্ছে তাকে। কটমট করে বলল, এই জন্যই তোমাকে কোলে নিতে চাইনি। কোলে নিলেই সাপের খেলা দেখানো শুরু হয়ে যায় তোমার। জাস্ট অ্যানোয়িং। বলে শাড়িটার কুচি খুলে দেওয়ার জায়গাটায় জোরে টান মেরে দিল। পাতলা হওয়ার দরুন শাড়িটা নিমেষেই ছিঁড়ে গেল আর সুরসুর করে শাড়িটা ইনশিতার শরীর থেকে নেমে মাটিতে গিয়ে পড়ল। ইনশিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। বৃষ্টির পানি গায়ে লাগতেই কেঁপে উঠল সে। জেহের নিজের জ্যাকেট খুলে ইনশিতাকে জড়িয়ে আবার কোলে তুলে নিল। রাস্তায় আসলে জেহের গেটের দিকে এগিয়ে যেতে নাই। তার চোখে মুখে এখনও রাগের আভাস স্পষ্ট। ইনশিতা হঠাৎ করে ব্যথায় কাঁকড়িয়ে উঠল। জের হকচকিয়ে হয়ে ইনশিতার মুখ পানে তাকালো। ব্যথায় চোখ মুখ কুচকে আছে সে। ভ্রু কুচকালো জেহের, গম্ভীর গলায় বলল, হোয়াট হ্যাপেন্ড? ইনশিতা কিছুই বলল না। ইশারায় পা দেখিয়ে দিল। ইনশিতার ইশারায় পা দেখতে গিয়ে জের হঠাৎ অস্থির হয়ে পড়ল। ইনশিতাকে রাস্তায় বসে এসে তাড়াতাড়ি পায়ের কাছে গেল। পায়ের পাতায় কাঁটার মতো কিছু একটা ঢুকে গেছে। ইনশিতা আর্তনাদ করছে। কাঁটা বের করতে গিয়ে জেহের বারবার ইনশিতার মুখ পানে তাকালো। এক মুহূর্তের জন্য সে তার রাগের কথা ভুলে গেল। একটানে কাঁটা বের করে নিলে ইনশিতা শক্ত করে জ্যাকেট খামচে ধরে। জেহের ইনশিতার মুখটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে অস্থির হয়ে বলল, কিচ্ছু হয়নি, জাস্ট একটা কাঁটা বিঁধেছে, ঠিক হয়ে যাবে, রিল্যাক্স রোজ। ইনশিতা কাতরাতে থাকে। রক্ত গড়িয়ে পড়ছে। জেহের উতলা হয়ে উঠল। তাড়াতাড়ি ঘরে নিতে হবে রোজকে। যেই করে তুলে নিতে যাবে অমনি বিকট আওয়াজ করে তীব্র আলোর ঝলকানি জেহের আর ইনশিতার চোখে এসে পড়ল। জেহের হাত দিয়ে আলো আটকিয়ে দেখার চেষ্টা করলো। দেখলো কয়েকজন এগিয়ে আসছে তাদের দিকে। এই জঙ্গলের রাস্তায় কখনোই কেউ আসে না। তাহলে এরা কারা? তবে জেহেরের এত কিছু ভাবার টাইম নেই। রোজের পায়ে তাড়াতাড়ি ব্যান্ডেজ করতে হবে। রোজের আর্তনাদ তার সহ্য হয় না। তাদের সামনে কয়েকজন এসে ঘিরে ধরলেই ইনশিতা মাথা তুলে দেখলো পুলিশ। চোখ বড় বড় হয়ে গেল তার। পুলিশ কেন আসলো এখানে? জেহের বিরক্ত হলো। ইনশিতাকে রেখে দাঁড়িয়ে পুলিশদের দিকে চোখ ফেরালো। শক্ত গলায় বলল, হোয়াটস দ্য প্রবলেম? পুলিশ নির্বিকার তাকে চেয়ে দেখলো। কনস্টেবল হাতের ইশারায় কয়েকজনকে বাড়ির মধ্যে পাঠালো। কিছুক্ষণের মধ্যেই পুলিশের কয়েকজন ট্রলিতে করে নয়নিকার লাশ নিয়ে আসলো। এবার ইন্সপেক্টর মুখ খুললেন। চলুন মিস্টার চৌধুরী, আপনাকে নতুন ঠিকানায় যেতে হবে। জেহের ভ্রু কুচকায়, বিরক্তি নিয়ে বলল, হোয়াট? ইন্সপেক্টর নির্বিকারভাবেই বললেন, আপনার নামে মার্ডার কেস আছে, মিস নয়নিকাকে নৃশংসভাবে খুন করার। জেহেরের চোয়াল শক্ত হয়ে এলো। এনি প্রুভ? আফসোস মিস্টার চৌধুরী, কাসেম দেখাও তো ওকে। কাশেম নামের লোকটি একটি ভিডিও চালু করলো যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে নয়নিকার হাত কাটছে, ছুরি দিয়ে আঘাত করছে। আর ভিডিওতে সেই ড্রেসই যেটা এখন পরে আছে সে। ভিডিও দেখে জেহের কিছুক্ষণ চোখ বন্ধ রেখে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। চলে যান আপনারা। ইনশিতা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সে বুঝতে পারছে না পুলিশকে খবর কে পাঠালো। তবুও যেন একটু সাহস পেল। তার বাবাকে মারার প্রতিশোধ গ্রহণের সুযোগ যেন নিচ থেকে এসেই ধরা দিয়েছে। সে প্রতিবাদী কণ্ঠে বলল, এই জানোয়ারটাকে ধরে নিয়ে যান। শুধু নয়নিকাকে নয়, আমার বাবাকেও মারার চেষ্টা করেছে। ইন্সপেক্টর বলল, বাহ, দেখলেন মিস্টার চৌধুরী, আপনার স্ত্রীও কিন্তু আপনার বিপক্ষে। আপনার নামে আরও একটা কেস যোগ হলো। ভালোই ভালোই চলুন। জেহের এবার শীতল চাহনি নিক্ষেপ করলো ইনশিতার দিকে। ইনশিতা অনুভব করলো জেহেরের রাগের তেজ। জেহের শান্ত গলায় বলল, কোথাও যাব না আমি। আবারও বলছি, চলে যান আপনারা। কথাটি সম্পূর্ণ ইনশিতার দিকে তাকিয়ে ঘাড় কাত করে বলল।
ইন্সপেক্টর হাসলেন। জানতাম আপনি সহজে মানবেন না, তাই তো পুরো ফোর্স নিয়ে এসেছি। আপনাকে ধরা যে কঠিন, তাই প্রস্তুতি নিয়েই আসলাম। তখনই আওয়াজ তুলে আরও দুটো পুলিশের গাড়ি আসলো। জের ইনশিতার দিকে তাকালো। ইনশিতার চোখে মুখেও রাগ। এতগুলো লোকের সামনে রোজ দাঁড়িয়ে আছে, এটা তার ভালো লাগলো না। তাও আবার একটা জ্যাকেট আর পেটিকোট পরা। সে ইনশিতার হাত টেনে ধরেই ঘরের দিকে ফিরে যেতে নিলে কয়েকজন পুলিশ এসে জেহেরকে পেছন থেকে জাপটে ধরে। ইন্সপেক্টর বলল, ভালোই ভালোই এসে পড়ুন মিস্টার চৌধুরী, তাহলে এত নাটক সহ্য করতে হবে না। জেরিকে ধরায় সে বেশ রেগে গেল। তার গায়ে অন্য লোকেরা টাচ করুক, এটা তার খুবই অপছন্দনীয়। ইনশিতাকে ছেড়ে একজনের হাত মুছতে দিল সঙ্গে সঙ্গে। তারপর হুড়মুড় করে ইন্সপেক্টর সহ সবাই এসে জেহেরকে ধরল। জেহের রাগ এবার তুঙ্গে। একজনের পেট বরাবর লাথি দিয়ে বসল সে। তখনই একজন পুলিশ সুযোগ পেয়ে গুলির পেছন ভাগ দিয়ে জেহেরের মাথায় জোরে আঘাত করলো। জের এক হাত দিয়ে মাথা চেপে ধরলেই ইন্সপেক্টর দ্রুত মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল জেহেরকে। জেহেরের মাথা থেকে রক্ত পড়ছে কিছুটা। সকলেই টেনে হিঁচড়ে জেহেরকে গাড়িতে উঠিয়ে নিল। ইনশিতা হতবাক দর্শকদের ভূমিকা পালন করলো শুধু। জেহেরকে ধরে নেওয়ায় সে খুশি হয়েছিল বইকি। তবে জেহেরকে যখন মারা হলো তখন ইনশিতার ইচ্ছে হলো ছুটে নিয়ে গিয়ে ছাড়িয়ে নিই। তার কান্না পেয়ে গেল। অজান্তেই তার কপাল গড়িয়ে নোনা জল পড়ল। তার কষ্ট হতে লাগলো, ভেঙে চুরে যেতে লাগলো ভেতরটা। যেখানে জেহেরকে শাস্তি পেতে দেখে তার আনন্দ হওয়ার কথা, সেখানে দুঃখরা তাকে ঘিরে ধরেছে। কেন কেন এত বুক ভেসে আসছে? জেহেরের চাউনি কেন এত পোড়ায় তাকে? চোখের সামনে এত প্রমাণ দেখেও কেন মনে হচ্ছে জেহের নির্দোষ? ইনশিতার মন বলছে কোথাও একটা ভুল হয়েছে। কারো প্রহেলিকার জালে সবাই আটকা পড়েছে। ম্যাডাম চলুন, আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। ইনশিতা চলল তাদের সাথে। তবে তার মন খসখস করছে। কিছু একটা ভালো হচ্ছে না, ভুল হচ্ছে, অনেক বড় ভুল। হাসপাতালের করিডোরে ইনশিতা পায়চারি করছে। ইতিমধ্যে 4 হয়ে গেছে। পুরো রাতটা সে নির্ঘুম কাটিয়েছে। জেরের চিন্তায় তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। বাইরে বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেমে যাওয়ায় বোধহয় শীতটা আরও ভালো করে জেগে বসেছে। তার মা কেবিনের ভেতরে বাবার পাশে বসে আছে। বাবার অবস্থা এখন মোটামুটি। বুকের মধ্যে জোরে চাপ পড়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। একটু বাদেই ইনশিতা পেছনে এসে দাঁড়ালো রাফিদ। গলা খ্যাকারি দিলেই ইনশিতা পেছনে তাকায়। তার চোখে টলমল করছে পানি। রাফিদ এই মুহূর্তে কি বলবে বুঝতে পারল না। তবুও কিছু তো একটা বলতে হবে। তুমি বাসায় চলো ইতু, এসেই তো এখানে এসে পড়লে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাও আর চেঞ্জ করতে আসো। ইনশিতা বলতে চাইলো সে কোথাও যাবে না, কিন্তু এই পোশাকতেও থাকতে পারছে না। তাই মাথা নাড়িয়ে সায় জানালো। ইনশিতা চলে যেতে চাইলে রাফিদ আটকায়। ইনশিতা জিজ্ঞাসু চোখে তাকালেই রাফিদ আমতা আমতা করে বলে, আহ আহ তুমি কিছু মনে করলে আমিও চলি তোমার সাথে। ইনশিতা তাও কিছু বলল না, নীরবে সম্মতি দিল। সম্মতি পেয়ে রাফিদ খুশি মনে ইনশিতাকে নিয়ে বাড়ির পথে চলল। ঘরে ঢুকে ইনশিতা ড্রয়িং রুমের আলো না জ্বালিয়ে তার রুমে ফ্রেশ হতে চলে গেল। একটা অফ হোয়াইট কালারের 3 পিস নিয়ে সোজা বাথরুমে ঢুকলো। চোখে মুখে পানি দিয়ে ছোট আয়নার দিকে তাকালো। তার চোখের নিচে কালি পড়ে গেছে। মুখটা দেখতেও কেমন বিদগুড়ে লাগছে। চোখ বন্ধ করে লম্বা কয়েকটা শ্বাস নিল সে। জেহেরকে তারা ধরে নিয়ে কি করেছে? মারেনি তো? পুলিশের মার তো সেই লেভেলের না। সে এখন জেহেরের চিন্তা করে নিজের শরীর খারাপ করবে না। একজন খুনির চিন্তা করবে কেন সে? ফ্রেশ হয়ে গিয়ে সোজা রান্নাঘরে চলে গেল ইনশিতা। মায়ের জন্য খাবার বানিয়ে নিতে হবে। বাবার চিন্তায় মা পানি ছাড়া কিছুই মুখে দেয়নি। রান্নাঘর থেকে বেরিয়ে দেখলো রাফিদ হাতে কিছু একটা নিয়ে চিন্তিত মুখে তা মনোযোগ সহকারে দেখছে। টিফিন বাক্স হাতে নিয়ে সে রাফিদের পাশে দাঁড়ালো। কপাল কুঁচকে বলল, কি হয়েছে ভাইয়া? কি এমন দেখেছো? রাফিদ চমকে উঠল ইনশিতার হঠাৎ বলা কথায়। নিজেকে ধাতস্থ করে বলল, এই দেখো না ইতু, সোপার কাছে এই ঘড়িটা পেলাম, বেশ দামি ঘড়ি মনে হচ্ছে। এমন ঘড়ি তো তোমার বাবা পরে না? রাফিদ হাত মেলে ঘড়িটা দেখলো। ইনশিতা নিজের হাতে নিয়ে নিল ঘড়িটা। ঘড়িটা দেখে তার ভ্রু কিঞ্চিত কুঁচকে এলো। এমন ঘড়ি সে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। তার মানে রাফিদ বলে উঠল, জেহেরের হবে হয়তো। জেহের যখন তোমার বাবাকে মেরেছিল তখন বোধ হয় খুনে পড়ে গেছে। রাফিদের কথায় ইনশিতা না সূচক মাথা নাড়ালো। জেহেরের ঘড়ি এমন না, তার ঘড়ি সবসময় কালো কালারের হয়। ইনশিতা যেন মুহূর্তেই কিছু মনে পড়লো। সে চোখ বড় বড় করে তাকালো রাফিদের দিকে। কি হলো?
এভাবে তাকিয়ে আছো কেন? ইনশিতা থেমে থেমে বলল, এই ঘড়িটা তো। হ্যাঁ, ঘড়িটা তো কি? ইনশিতা হার্টবিট ক্রমশ বাড়তে লাগলো। সে জানতই বড় একটা ভুল হচ্ছে, আর সেই ভুলটা এখন তার চোখের সামনে। এই ঘড়িটা সেদিন জিহাদের হাতে দেখেছিল। তার মানে জিহাদ তার বাবাকে মেরে জেহেরকে ফাঁসিয়ে দিয়েছে। রাফিদ ইনশিতার কাঁধে ধাক্কা দিল। এমন থম মেরে আছো কেন? ভাইয়া, এটা জিহাদের ঘড়ি। কি? হ্যাঁ ভাইয়া, জিহাদের হাতে সেদিন দেখেছিলাম এটা। আমার স্পষ্ট মনে আছে। তার মানে এইসব জিহাদের প্ল্যান ছিল ভাইয়া। ও ঝেড়কে ফাঁসানোর জন্য এমনটা করেছে। ইনশিতার চোখে কান্নারা জমে এলো। কান্নার বাঁধ ভেঙে গেল তার। রাফিদ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তাহলে তোমার মা যে বলেছিল জেহের ছিল, আর চোখ তো ছিল নীল। এমনকি পোশাকটাও নাকি তোমার বলার মতো ছিল না। সেন্স বলেও একটা জিনিস আছে ভাইয়া। আর জিহাদ হয়তো জেহেরের ড্রেস কোড ফলো করে। একই ড্রেস পরেছে যাতে সবাই মনে করে ওটা জেহের। একটু থেমে ইনশিতা বলল, আমি এক্ষুনি জেহেরের কাছে যাব ভাইয়া। আমাকে নিয়ে চলো জেহেরের কাছে। রাফিদের বিস্ময় যেন কাটছেই না। জিহাদ যে এত বড় খেলোয়াড় হবে সেটা তার ভাবনার বাইরে ছিল। কি হলো ভাইয়া, চলো না। বিস্ময় কাটিয়ে প্রশ্ন করলো সে। জেহের কোথায় আছে সেটা এখন জানবে কিভাবে? পুলিশ স্টেশনটা চিনো? না, আমি তো কিছুই জানি না। তাহলে? ইনশিতা মাথায় হাত দিল। এই মুহূর্তটাকে পৃথিবীর সবচেয়ে জঘন্য মুহূর্ত বলে মনে হলো তার কাছে। টেনশনে তার মাথা ধরে গেছে। পরক্ষণেই বলল, জেহেরকে ফোন দেই। পুলিশ যদি ফোন নিয়ে নেয়? যদি না নিয়ে থাকে, একবার তো ফোন দিয়েই দেখি। আচ্ছা। তোমার ফোনটা দাও, আমারটা জঙ্গলে হারিয়ে গেছে। রাফিদ ফোন বের করতে দেরি, ইনশিতার টান দিতে দেরি নেই। 3বার ফোন করার পরেও নো রেসপন্স। রাগে মোবাইলটা আস্তে ফেলে দিতে ইচ্ছে করলো। দুকড়ে কেঁদে উঠে ইনশিতা। একটু বাদে জেহেরের নাম্বার থেকে কল আসলো। চোখ মুছে ফোনটা রিসিভ করে কিছু বলবে, তার আগেই উপাস থেকে জেহেরের জড়ানো কণ্ঠ শুনতে পেল। ডোন্ট ক্রাই রোজ। ইনশিতা অবাক হলো। জের কিভাবে জানলো যে সে কাঁদছে? আর ফোনটা যে সেই তুলবে সেটাই বা কিভাবে জানলো? বড় বড় নিঃশ্বাস নিয়ে কান্না থামানোর চেষ্টা করলো। ভেজা গলায় বলল, আপনি? কি করে জানলাম তাই তো? ওহ রোজ, তোমার নিঃশ্বাস প্রশ্বাস আমার জানা। চাইল্ডিশ কথা বলো না তো। আপনি কোথায় এখন? কোথায় আবার? বাসায়। কেন, জেলে থাকার কথা ছিল নাকি? যদি সেটা মনে করে থাকো তাহলে শুনে রাখো, এসব পুলিশ জেল আমার কিছুই করতে পারবে না। টাকার কাছে সবই তুচ্ছ। তুমি তাড়াতাড়ি এসো তো। আপনি সত্যি এখন বাসায়? যে সেই কথার জবাব না দিয়ে কেমন অন্যরকম গলায় বলল, আই ওয়ান্ট সি ইউ রাইট নাও। চলে এসো প্লিজ। আমার ভালো লাগছে না তোমাকে ছাড়া। জেরের কণ্ঠটা কেমন জড়িয়ে আসছে, যেন যুদ্ধ করে সে এখন ক্লান্ত। ইনশিতা আর কিছু বলবে সেই মুহূর্তে ওপাশ থেকে কিছু একটা বিকট আওয়াজ শোনা গেল। হ্যালো জেহের, হ্যালো। বেশ কিছুক্ষণ হ্যালো বলার পরে হুট করেই ফোন কেটে গেল। ইনশিতা ফোন সরিয়ে দ্রুত বেরিয়ে আসতে নিল। রাফিদ পেছন থেকে আস্তে আস্তে বলল, কোথায় যাচ্ছ এখন? ইনশিতা পেছন না ফিরে উত্তর দিল, হাসপাতালে। আগে এগুলো হাসপাতালে দিয়ে আসি। মা এখনো কিছু খায়নি, তারপর জেহেরের কাছে যেতে হবে। রাফিদ ইনশিতার হাত থেকে টিফিন বক্স নিল। চোখের ইশারায় শান্ত হতে বলে। তুমি এত প্যানিক হচ্ছ কেন? শান্ত হও। তুমি যাও জেহেরের কাছে, আমি খাবার দিয়েই আসছি। মা আছে ওখানে। ইনশিতা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো রাফিদের দিকে। রাফিদ মুচকি হাসলো শুধু। দেরি না করে ইনশিতা চলল বাগান বাড়ির উদ্দেশ্যে। আকাশ মেঘলা, পুঞ্জ পুঞ্জ কালো মেঘ ছড়িয়ে আছে আকাশের মধ্যেখানে। তবুও চারপাশটাই কেমন গুমট ভাব। ইনশিতার বুকের ভেতরটায় দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। অপরাধ বোধে ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তার। এসব কিছুই জেহের করেনি, তাহলে সে কেন জেহেরকে দোষী করেছিল? সব ছিল জিহাদের প্ল্যান। ছি, গতকাল জেহেরকে এসে কতই না খারাপ খারাপ কথা বলেছে, অথচ জেহের তার বিপরীতে কিছু না বলে শুধু তাকে বোঝাতে চেয়েছিল। সে যদি একবার জেহেরের কথা মন দিয়ে শুনতো। 10টা বাজে সে বাগান বাড়িতে পৌঁছালো। মনে তার প্রচণ্ড ঝড়ের আভাস পাওয়া গেছে। এমনিতে জঙ্গলের মধ্যে তার উপর কুয়াশার আচ্ছাদনে আচ্ছাদিত পুরো পরিবেশ। ঘরটা দেখতে যেন আগের দিনকার চেয়েও ভয়ানক লাগছে। যেন পুরো ঘরটার দেওয়ালে আতঙ্কের ছাপ। মেন দরজা খোলা, ভেতরটা প্রচুর অন্ধকার। ঢোক গিলে ক্ষীণ কণ্ঠে সে জেহেরকে ডাকলো। কোনো সাড়া পাওয়া গেল না। আবার ডাকলো, না, কোনো সাড়া নেই। রুমের কোথাও নেই, ড্রয়িং রুম ব্যালকনিতেও নেই। তার মানে কি জেহের এখনও জেলেই?
খট করে কিছু একটা শব্দ এলো। থমকে দাঁড়ালো ইনশিতা। আওয়াজটা চিলেকোঠা থেকে আসছে। ওই তো আবারও আসছে আওয়াজটা। ইনশিতা পা টিপে টিপে সেদিকে গেল। রুমের দরজাটা ভেজানো। একটু ফাঁক করে যা দেখলেও তাতে তার পুরো শরীর ভয়ে কেঁপে ওঠে। অবাক বিস্ময়ে তার মস্তিষ্ক চলাচল বন্ধ করে দিল। ধাম করে সে দরজাটা খুলে দৌড়ে ভেতরে গেল। জের পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, মুখ থেকে গড়গড়িয়ে রক্ত পড়ছে। জেরের মাথাটা নিজের কোলে নিয়ে ডাকতে লাগলো। জেহের, এই জেহের, কি হলো আপনার জেহের? জেহের চেতনাহীন, চোখ দুটো খুলছে না, মৃদু শ্বাস উঠানামা করছে। ইনশিতার আত্মা শুকিয়ে আসলো। কিভাবে কি করবে সে এখন? পানি খুঁজতে আশেপাশে তাকাতেই তার চোখ কপালে। ডেস্কের ওপর বসে পা দোলাতে দোলাতে সিগারেট ফুঁসছে জেহাদ। চোখ দুটো টকটকে লাল। পরিহিত টি শার্ট বুকের দিক দিয়ে ছেঁড়া। এক হাতে চেয়ারের ভাঙা শক্ত হাতল। অস্পষ্ট ইনশিতার মুখ থেকে জিহাদের নাম বেরিয়ে আসলো। জিহাদ তাকালো ইনশিতার দিকে। সেই তাকানো দেখে ইনশিতার অন্তরাত্মা কেঁপে উঠল। তোতলে কিছু একটা বলল, স্পষ্ট শোনা গেল না। জিহাদ হাতলটা ফেলে ইনশিতার দিকে এগিয়ে আসলো। ইনশিতার বাহু শক্ত করে ধরে উঠিয়ে দিল। ব্যথায় ইনশিতা চেঁচিয়ে উঠল। জিহাদ কর্ণপাত করল না। সিগারেটে আরেকটা টান দিয়ে সব ধোঁয়া ইনশিতার মুখে ছুঁড়ে দিল। কেসে উঠল ইনশিতা। হাত ছাড়াতে চাইল, পারল না। আচমকা ইনশিতাকে চেপে দেওয়ালের সাথে চেপে ধরল সে। ইনশিতা তখন জেহেরকে ডাকতে ব্যস্ত। জিহাদ নিজের সিগারেটের দিকে তাকিয়ে ইনশিতার গলার দিকে তাকালো। ধীরে ধীরে জ্বলন্ত সিগারেট এগিয়ে নিতে লাগলো ইনশিতার গলার তিল বরাবর। সিগারেটে ইনশিতার গলা ছুঁই ছুঁই সেই ক্ষণেই জিহাদ আত্মনাদ করে মাথায় হাত চেপে ধরে বসে পড়ল। ইনশিতা বড় বড় চোখ নিয়ে দেখলো রাফিদ সেই শক্ত হাতল ধরে আছে পেছনে। জিহাদের মাথায় আরেকটা বাড়ি দেবে তার আগে জিহাদ রাফিদের পা উল্টে ধরলে সে পড়ে যায়। সেই সুযোগতেই জিহাদ মাথায় হাত চেপে টলতে টলতে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। ইনশিতা দৌড়ে যায় জেহেরের কাছে, বারবার ডাকতে থাকে। রাফিদ উঠে দাঁড়ালো। ইনশিতাকে বলল, এভাবে ডাকবে হবে না, জিহেরকে দ্রুত হাসপাতালে নিতে হবে। ইনশিতা কাঁদছে। মিসেস জেসমিন চৌধুরী উদ্ভ্রান্তের মতো দৌড়ে আসলো। এসে দেখলো ইনশিতা চেয়ারে বসে কাঁদছে, আর পাশে রাফিদ দাঁড়ানো। তিনি এসে ইনশিতাকে বলল, জেহের, আমার জেহের কোথায়? কান্নার দমকে ইনশিতার কথা গলা বাকিয়ে আসলো। সে কিছুই বলতে পারল না। তার হয়ে রাফিদ বলল, ওটিতে নেওয়া হয়েছে। জেসমিন চৌধুরী ধপ করে বসে পড়ল ইনশিতার পায়ের চেয়ারে। জেসমিন চৌধুরী ধপ করে বসে পড়ল ইনশিতার পাশের চেয়ারে। আফজাল চৌধুরী পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো। মানিক আসছে, ওকে খবর দিয়ে দিয়েছি, চিন্তা করো না তুমি, কালই মানিক আসবে। মানিক রহমান আফজাল চৌধুরীর বেস্ট ফ্রেন্ড, পেশায় ডক্টর, আর তাকে আফজালের পারিবারিক ডক্টরও বলা যেতে পারে। আপাতত তিনি দেশের বাইরে আছেন। জেহের হসপিটালে আসতে শুনে তিনি আগে মানিককে বলে দিয়েছেন, আর মানিক কালকেই আসছে বলে জানালো। জেসমিন চৌধুরী বিমূঢ় চোখে তাকিয়ে থাকলো ওটির দরজায়। কয়েক ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসলে ইনশিতা তড়িঘড়ি করে জানতে চাই জেহের কেমন আছে। ডক্টর জানায় জেহের বিপদমুক্ত, তবে মাথার এক সাইড জখম হয়েছে খুব মারাত্মকভাবে। তাকে দেখতে চাইলে ডক্টর মানা করে, কারণ তার জ্ঞান এখনও ফেরেনি। সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান পড়েছে। হসপিটালের ভ্যাবসা গন্ধে ইনশিতার দম বন্ধ হয়ে যেতে লাগলো। মাথা ঘুরছে, চোখ ঝাপসা হয়ে আসছে। একটু খোলা বাতাস দরকার তার। চেয়ার ধরে কোনো রকমে উঠে ধীরে ধীরে হসপিটালের বড় ব্যালকনিটা এসে দাঁড়ালো। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইল, অথচ পারল না। বুকটা ভার লাগলো, যেন শত মন পাথর চাপা দিয়ে আছে। হুট করে ইনশিতা ফুপিয়ে কেঁদে উঠল। মুখে হাত গুজে কাঁদতে লাগলো। হাত কামড়ালো কিছুক্ষণ, তাও যেন কান্না থামছে না। কাঁধে কারো হাত পড়তে সে পেছন ফিরে তাকায়। দেখে জেসমিন চৌধুরী বিষণ্ণ মুখে তার দিকে তাকিয়ে আছে। জেসমিন চৌধুরী এখনও জানেন না তার ছোট ছেলে আর মেয়ের কর্মকাণ্ড। না জানানোই ভালো। একটা ধাক্কায় সামলে উঠতে পারছে না, বাকিগুলোতে না জানি কী অবস্থা হয়। ইনশিতা চোখের পানি মুছে হাসি হাসি মুখে তাকালো, কিন্তু বেশিক্ষণ তার হাসি মুখ ধরে রাখতে পারল না। চোখ ভর্তি হয়ে আসলো নোনা জলে। জেসমিন চৌধুরী ইনশিতার হাত ধরে চেয়ারে বসালো। তিনি তাকিয়ে আছেন ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তার পানে। তারপর ধীর কণ্ঠে বলে উঠল, তোমাকে একবার বলেছিলাম না, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে? ইনশিতা কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। আজ বলছি সেটা। জানি না ঘটনা শোনার পর জেহেরের প্রতি তোমার মনোভাব কীরূপ হবে, তবে তোমাকে এটা বলা অনেক প্রয়োজন।
ইনশিতা শূন্য দৃষ্টিতে তাকালো জেসমিন চৌধুরীর দিকে। পরক্ষণে চোখে মুখে অজস্র কৌতূহল জেগে উঠল। ঘটনাটা জানতে উৎসুক চোখে তাকিয়ে রইল জেসমিন চৌধুরীর অভিমুখে। জেহেরকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। ইনশিতা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুক ঢিপ ঢিপ করছে ভয়ে। একটু আগে মানিক এসেছিল জেহেরের জ্ঞান ফেরার কথা শুনে, সাথে আফজাল আর জেসমিন চৌধুরী এসেছিল। যে তাদের দেখে খুব রেগে গিয়েছিল, তবে ইনশিতার কারণে রাগ দেখাতে পায়নি। তার একটু বাদে জেহের মাথার যন্ত্রণায় কাতরাতে থাকে, মাথা চেপে ছটফট করতে থাকে, হাতের কাছে যা পায় সেটাই ছুঁড়ে মারে। ইনশিতা ভয় পেয়ে যায়। জেহেরকে থামাতে গেলে সে ইনশিতাকেও আঘাত করে। মানিক পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে জেহেরকে নিঃশব্দে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। জেসমিন চৌধুরী নিজেও ভয় পেয়েছেন ছেলের হঠাৎ এমন আচরণে। মানিক খানিকক্ষণ পর্যবেক্ষণ করলেন জেহেরকে, ইশারায় আফজালকে বের হতে বলল। মানিক রহমান আগে থেকে জেহেরের অসুস্থতা সম্পর্কে জানেন, আর জেহেরকে যেসব মেডিসিন দেওয়া হয় তাতে অন্তত কিছুটা হলেও সুস্থ হওয়ার কথা। অথচ সুস্থতার বদলে জেহের যেন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার হয়ে তিনি জেহেরের অসুস্থতাটা কিছুটা আঁচ করতে পারছেন। তবে মেডিসিন দেওয়া হয় জেহেরকে সুস্থ করতে, কিন্তু এমন উদ্ভ্রান্তের মতো আচরণ, মাথা যন্ত্রণা, এগুলো ঠিক বোধগম্য হচ্ছে না তার। আফজালকে বললেন, ছেলেকে তো নিয়মিত মেডিসিন দেওয়াই হয়, তাহলে এমন অবস্থা কেন? আফজাল চিন্তিত মুখ করে বলেন, আমি নিজেও জানি না, প্রায় তাকে মেডিসিন দেওয়া হয়। কোনোদিন বাদ যায়নি তো? না, খাবারের সাথে মেডিসিন দেওয়া হয়। মেডিসিনগুলো এখন আছে? না, বাড়িতে। কাউকে ফাটিয়ে আনো তো। আচ্ছা, কিন্তু কেন, কোনো সমস্যা? না, আসলে চেক করব মেডিসিনগুলোকে। জেহেরের এমন অবস্থার জন্য মেডিসিনগুলো দেয় কিনা দেখতে হবে। কিন্তু এগুলো তো ডক্টর সাজেস্ট করায়, আর তুইও জানিস। তবু আরেকবার দেখতে চাই। আফজাল অবাক হয়ে বললেন। আফজাল ড্রাইভারকে মেডিসিনগুলো আনতে পাঠালেন। ড্রাইভার মেডিসিন নিয়ে আসলে মানিক চলে যান ল্যাবে পরীক্ষা করতে। মানিক আফজালের বন্ধু হওয়াতেই তাদের এত সময় দেন, না হলে কোনো ডাক্তারই বা এত সময় একজন পেশেন্টের পেছনে ব্যয় করার। ইনশিতা জেহেরের পাশে বসে আছে। তার একটি হাত বন্ধি জেহেরের হাতে, আরেক হাতে জেহেরের উস্কো খুস্কো হয়ে যাওয়া চুলগুলোতে হাত বুলিয়ে ঠিক করে দিচ্ছে। এক দৃষ্টে তাকিয়ে আছে জেহেরের মুখ পানে। ফ্যাকাশে হয়ে আছে জেহেরের মুখ, গোলাপি ঠোঁট যুগল শুষ্ক। ইনশিতার ভালো লাগছে না জেহেরকে এই অবস্থায় দেখতে। তার সুস্থ জেহেরকে চায়, যে জেহের তাকে আর 5টা স্বাভাবিক মানুষের মতোই ভালোবাসবে। সন্ধ্যায় মানিক আসলেন। আফজাল মাথা নিচু করে বসেছিলেন করিডোরের চেয়ারে। জেসমিনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। মানিকের ডাক শুনে মাথা তুললেন। মানিককে খানিকটা উত্তেজিত দেখাচ্ছে। আফজাল ভ্রু কুঞ্চিত কুচকে উঠে দাঁড়ালেন। ইজ এভরিথিং ওকে মানিক? তোকে কেমন যেন দেখাচ্ছে। মানিক উত্তেজিত গলায় বললেন, নাথিং ইজ ওকে। অনেক বড় ভুল হয়েছে তোদের দ্বারা, যার মাসুল দিতে হচ্ছে জাহিরকে। মানিকের কথায় খানিকটা চমকালেন আফজাল। বিস্মিত হয়ে জানতে চাইলেন, কি বলছিস তুই? ভুল? কি এমন ভুল? তোরা কেমন বাবা মা হচ্ছিস বলতো? নিজের ছেলের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখিস না? আমরা কি করলাম? জেহেরের সব খোঁজই তো রাখি। মানিকের ইচ্ছে করছিল তৎক্ষণাৎ আফজালের মাথা ফাটিয়ে দিই। এত বড় একটা ঘটনা প্রতিনিয়ত ঘটছে তাদের চোখের সামনে, অথচ তারা চোখে পট্টি বেঁধে আছে। জেহেরের ওষুধের সাথে ড্রাগস মেশানো আছে। আফজাল বাস পড়ার মতো চমকে উঠলেন। চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। থমকে গেলেন তিনি, কথা বলতে পারলেন না কয়েক সেকেন্ড। কি বলছেন কি আঙ্কেল আপনি এসব? চমকে গিয়ে মানিক আর আফজাল পেছনে তাকালো। দেখলো ইনশিতা চেয়ার ধরে অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। ইনশিতা মাত্রই চোখে মুখে পানি দিয়ে আফজালের কাছে আসছিল। আসার সাথে সাথে এমন কথা শুনলো যে তার নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। ইনশিতা নিঃশ্বাস ফেলছে দ্রুত। কানের মধ্যে মানিকের কথাটা বাজতে লাগলো। জেরিকে ড্রাগস দেওয়া হচ্ছে আর সে নিজেই জানে না। এও কি সম্ভব? কই, কখনই তো এমন কোনো ঘটনা তার চোখের সামনে ঘটেনি। মানিক ছোট্ট একটা শ্বাস ফেলে বললেন, এটা সত্যি, জেহেরকে সবসময় ড্রাগস দেওয়া হয় ওই ওষুধের সাথে। এমনটা আরও বেশি দিন চললে জেহেরের অবনতি আরও বেশি হতো, হয়তো বা কখনো মারা যেত। ইনশিতা ধপ করে চেয়ারে বসে পড়ল। আফজাল চোখ বন্ধ করলেন। ছেলের সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে আর সে কিনা জানেও না। মানিক সামনে একটা চেয়ার টেনে বসলো। প্রশ্ন ছুড়ে দিল আফজালের দিকে, তুই কি কোনোভাবে টের পাসনি? এই ড্রাগস কিন্তু অনেকদিন ধরেই দেওয়া হচ্ছে।
এসব সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না। ইভেন কখন কিভাবে দেওয়া হতো সেটাই ধরতে পারছি না। মানিক খানিকক্ষণ চুপ থেকে বললেন, ড্রাগসে ওই ওষুধের সাথে দেওয়া হতো। ওষুধ কিভাবে জেহেরকে দিতি? ও তো ওষুধ খেতে চাইতো না। ওর খাবারের সাথে ওষুধ মিশিয়ে দেওয়া হয়, ও জানে না। ওষুধ কে দিত? জেহাদি দিত সবসময়। এমনকি জেহের যখন ইনশিতাকে নিয়ে বাগান বাড়িতে ছিল তখন অফিসে আসলে জিহাদের গার্ডদের সাহায্যে লঞ্চে মেডিসিন মিশিয়ে দেয়। জেহের এমন কিছুই জানে না। জিহাদ কোথায়? বলেছ তো, ব্যবসার কাজে চট্টগ্রাম গেছে, আসতে নাকি মাসখানেক লাগবে। জেহেরকেও নিয়ে গেছে। জিহাদ বোধ হয় ড্রাগস মিশিয়ে দিত। দ্বিতীয়বারের মতো চমকালো আফজাল, সাথে ইনশিতাও। খানিকটা চেঁচিয়ে উঠলেন তিনি, এটা কি করে সম্ভব? তোর মাথা খারাপ হয়ে গেছে? জিহাদ কখনোই এসব করবে না, ওর ভাই হয় জেহের। এছাড়া তো আর কাউকে দেখছি না। ওষুধ যেহেতু জিহাদে দেয় সেহেতু ড্রাগসও নিশ্চয় ও মেশায়। জেহাদি বা কেন করবে? ওর তো কোনো শয়তানি শত্রু আমি নেই জেহেরের সাথে। আচ্ছা বাবা। আফজাল চকিতে তাকালো ইনশিতার দিকে। কি বলছো কি তুমি মা? ইনশিতা আঙুল মোচড়াতে লাগলো। জিহাদের কার্যকলাপগুলো বলবে কিনা ভাবছে। শেষ পর্যন্ত বলে দিল তাদের সাথে করা জিহাদের সব কাজ। ইনশিতাকে পাওয়ার জন্য জিহাদ এই পর্যন্ত যা যা করেছে সব। আফজাল বুকে হাত দিয়ে বসে রইলেন। তার বুকটা অসম্ভব রকমের ব্যথা করছে। একদিনে এত রহস্য জানবেন সেটা তার ভাবনার বাইরে ছিল। ছোট ছেলেটা যে আড়ালে আপনজনের ক্ষতি করছে সেটা জেনেই তার কষ্ট হচ্ছে বেশি। ইনশিতা অনুরোধের স্বরে বলল, বাবা আপনি প্লিজ মাকে এসব জানাবেন না, মা কষ্ট পাবে, প্লিজ বাবা। আফজাল নীরবে সম্মতি দিল। তার নিজেরই তো খারাপ লাগছে এসব শুনে। জেসমিনকে জানতে দেবে না। মুহূর্তে জিহাদ আর জেবার প্রতি অজস্র ঘৃণা জমল তার মনে। এত নিচু মন মানসিকতা। মালিক নিজের চোখে চশমা ঠিক করলেন। জেরকে ড্রাগস দেওয়ার কারণেই তার এত অবনতি। কোনোদিন যদি ড্রাগস দেওয়া বন্ধ হতো তাতে তার পাগলামি বেড়ে যেত। তখন ওষুধ দেওয়া হতো, তখনই কিন্তু জেহের শান্ত হয়ে যেত। ইনশিতার কাছে এবার সব ক্লিয়ার হলো। জেরের হঠাৎ হঠাৎ মাথা যন্ত্রণা, চিৎকার চেঁচামেচি, এসব কিছুর কারণ তাহলে এই। তাই তো সেদিন রাতে গার্ডের দেওয়া খাবার খাওয়ার পরই জের শান্ত হয়েছিল। জিহাদ এতটা নিকৃষ্ট শ্রেণীর মানুষ একমাত্র ইনশিতাকে পাওয়ার জন্য নিজের আপন ভাইকে মারতেও পর্যন্ত দ্বিধাবোধ করে না। ছি। এখন জেহেরকে ঠিক করা যায় কিভাবে? আফজালের প্রশ্ন। ড্রাগস হঠাৎ করে দেওয়া বন্ধ হয়ে গেলে জেহের হয়তো আরও বেশি পাগলামি করতে পারে। এটা নেশা হয়ে গেছিল। নেশা হুট করে ছাড়ানো যায় না, আর সাপোর্ট করতে হবে অনেক। সাপোর্ট করা একমাত্র ঈশিতার হাতে। ঈশিতা ছাড়া আর কোনো কথাই জেহের কানে নেয় না। মানিক এবার তাকালে ইনশিতার দিকে। ইনশিতা, তোমাকে কিন্তু জেহেরকে প্রচুর সময় দিতে হবে, আর ওর পরিবারের প্রতি বিরূপ ধারণাটাও তোমাকে বদলে দিতে হবে ধীরে ধীরে। পারবে তো? ইনশিতা বিড়বিড় করে বলল, না পারলেও পারতে হবে। নিজেকে ভালো রাখতে যা করা লাগবে সব করব, সব। ইনশিতা উঠে গিয়ে কেবিনে আসলো। এসে দেখলো জেহের ঘুম থেকে উঠে জানলার সামনে দাঁড়িয়ে আছে। ইনশিতা গিয়ে জেহেরকে ডাক দিলেই জেহের পেছন ফিরে। জেহেরকে দেখে চমকে যায় ইনশিতা। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, কপালে রগ ফুলে গেছে, ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। জেহের আপনি ঠিক আছেন তো? জেহের চিবিয়ে চিবিয়ে বলল, ছাড়বো না, আমি ছাড়বো না। আই উইল কিল হিম। কি বলছেন এসব? কি হয়েছে? জেহের ইনশিতার দুই বাহুতে সজোরে চাপ দিয়ে কাছে আনলো। জিহাদকে ছাড়বো না। আমাকে আমাকে মারার এত প্ল্যান? ড্রাগস দেয়া? ইনশিতা ভয়াতুর কণ্ঠে বলল, আপনি জানলেন কিভাবে? একটু আগেই শুনেছি তোমরা যখন কথা বলছিলে জিহাদকে মেরেই ফেলবো আমি। তোমাকে আমার কাছ থেকে দূরে সরানো, তাই না? হারে হারে বুঝাবো ওকে। জেহের আপনি এখন শান্ত হন, আপনার মাথা ঠিক নেই। জেহের একাধারে একটা কথাই বলে যাচ্ছে। ইনশিতা নিজেই জেহেরকে টেনে বেডে বসালো। চুপ করুন, একদম চুপ, আর একটা কথা যেন না শুনি। আগে আপনি ঠিক হন, তারপর যা করার করা যাবে। আঙ্কেল আপনাকে সঠিক ঔষধ সাজেস্ট করেছে। জেহের চোখ মুখ শক্ত করে আছে। তার ভেতরে রাগ উগড়ে ফেলতে চাইছে যেন, তবে তা ইনশিতার জন্য পারছে না। জেহের তাকান আমার দিকে।
জেহের তাকালো না, জানলার দিকে মুখ করে রইল। আপনি তাকাবেন না জেহের? জেহেরের ডানে বামে মাথা নাড়ল। সত্যি তো? আচ্ছা ঠিক আছে, তাকানো লাগবে না, আমি চলে যাচ্ছি। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, আর বিরক্ত করব না। ইনশিতা চলে যেতে চাইলে জেহের হাত ছাড়ে না। ইনশিতা এবার বিরক্তি কণ্ঠে বলল, তাকাবেন না, আবার যেতেও দেবেন না, করবেনটা কি? জের এই কথায় ইনশিতার দিকে ফিরল, হাসি দিয়ে বলল, ভালো। ইনশিতা থমকে গেল। তার ভেতরটা ঝিনঝিন করে উঠল অজানা শিহরণে। বেশিক্ষণ দৃষ্টি রাখতে পারল না জেহেরের নীল চোখে, দৃষ্টি নামিয়ে ফেল। যে নিজেই হাত ধরে টেনে পাশে বসালো, ইনশিতার কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করলো। তার কিছুক্ষণ বাদেই হুট করে মাথা চেপে ধরলো। ইনশিতা খেয়াল করলো তা সে বুঝতে পারল। মাথা যন্ত্রণা করছে? খুব। পারছি না রোজ। আপনি জানেন জেহের, এইসব ড্রাগসের এফেক্ট। কিন্তু আমি কি করব? সহ্য করতে পারি না। সহ্য করতে হবে এখন থেকে, তাতে সাহায্য করব আমি। জের কিছুক্ষণ চুপ থেকে কাঁচটানো গলায় বলল, তুমি বাইরে যাও রোজ, মাথা খারাপ হয়ে গেলে তোমাকে আঘাত করে ফেলতে পারি। ইনশিতা গেল না। জেহেরের মাথা থেকে হাত সরিয়ে জেহেরের সামনাসামনি বসলো। তারপর হুট করে ভয়ঙ্কর একটা কাজ করে ফেললো। যে যেন ভুলে গেল তার যন্ত্রণা। দু হাতে আঁকড়ে ধরলো ইনশিতার গাল। ভালোবাসার সাগরে পা ডুবালো ক্ষণিকের জন্য। মানিক, হ্যাঁ, জেহের আর ঈশিতাকে লন্ডনে পাঠিয়ে দিলে কেমন হয়? মানিক কিছুক্ষণ নীরব দৃষ্টিতে চেয়ে থাকলো আফজালের দিকে, তারপর বলল, এমন ডিপ্রেশন নেওয়ার কারণ? কি আর কারণ, এখানে থাকাটা আমাদের কাছে জেহেরের জন্য বেস্ট মনে হয়, তাই ভালো সার্টিফিকেট দেখানো যাবে। মানিক আফজালের কাঁধে হাত রাখ। সাইকিয়াট্রিস্ট নিয়ে চিন্তা করিস না, তবে তুই কি ভয় পাচ্ছিস? আফজাল কিছু বললেন না। জিহাদের কারণে পাঠাতে চাস? তা নয় তো কি করব, জেহের এখন যা মেন্টালিটি তাতে এখানে রাখার সাহস পাচ্ছি না। জিহাদ যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ঈশিতা আর জেহেরের সেফটির জন্যই এই ডিসিশন। লন্ডনে গেলে যে জিহাদ হাত থেকে বাঁচবে না তা কি গ্যারান্টি? জিহাদের ব্যাপারটা আমি হ্যান্ডেল করব। আপাতত জিহাদের আগের চরের জেহেল আর ঈশিতাকে দ্রুত পাঠাতে হবে। জিহাদ কোথায় আছে জানিস? না, তবে ধারণা করছি জিহাদ দেশের বাইরে নেই, ঈশিতার আশেপাশেই কোথাও হয়তো, তাই তার জানার আগেই পাঠাতে চাই। যা ভালো মনে করিস, আমি তো এখানেই আছি, টেনশন নিস না। হ্যাঁ, জেহের রাজি হবে তো? ঈশিতা আমি রাজি হলেই চলবে। জেহের ঈশিতার কথা মানবে। আচ্ছা। ঈশিতাকে বলার পর সে আর কোনো দ্বিমত করেনি। জেরের সুস্থতাই এখন তার কাছে মুখ্য। জেরকে রাজি করাতে যদিও একটু বেগ পেতে হয়েছে, তবে ঈশিতার শত অনুরোধ উপেক্ষা করতে পারেনি। জেসমিন চৌধুরী চাইছিলেন না জেহেরকে দূরে রাখতে। আফজাল সাহেব বুঝিয়েছেন যে জেহেরকে ওখানে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ঈশিতাকে আর জেহেরকে দ্রুত পার্সোনাল প্লেনে পাঠিয়ে দেওয়া হলো লন্ডনে। 3 মাস পর জেহের আপাতত সুস্থ। জেহের অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার পেছনে অবদান বলতে গেলে ঈশিতারই বেশি রয়েছে। সারাটাক্ষণ জেহেরের কাছাকাছি ছিল। প্রপার ট্রিটমেন্টের কারণে জেহেরের এখন আর আগের মতো মাথা যন্ত্রণা করে না। ঈশিতা যতটা পেরেছে জেহেরের পরিবারের সম্পর্কে ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করেছে। কতটা সফল হয়েছে তা আদৌ জানে না। যে সব মানলেও জেসমিনকে মা হিসেবে মানতে নারাজ। সে এখনও জেসমিনকে দায়ী করে তার মায়ের মৃত্যুর জন্য। জেসমিন জেহেরের সাথে কথা বলতে নিলেই জেহের ফোন কানে নিয়ে বসে থাকে। একটা শব্দও করে না সে। ঈশিতার জোরাজুরিতে সে ফোন কানে ধরে। ঈশিতার সামনে থেকে চলে গেলে সে নিজেই ফোন কেটে দেয়। জেহের এখন আর আগের মতো অস্বাভাবিক আচরণ করে না। হিংস্রতা অনেকটাই কমে এসেছে, তবে রাগটা এখনও নাকের ডগায়। একটু এদিক সেদিক হলেই রেগে যায় খুব। জিনিসপত্র ছোটাছুটি কমে এলেও তেমনটা না। সেদিন ঈশিতাকে খুঁজতে ছাদে গিয়ে পাশের ফ্ল্যাটের ধবধবে সাদা এরিকের সাথে কথা বলতে দেখেছিল জেহের। সেটা নিয়ে তার কি রাগ! দূর থেকে এরিকের গায়ে প্লাস্টিকের চেয়ার ছুঁড়ে মেরেছিল। এরিক ভয়ে জেহেরকে পাগল উপাধি দিয়েছিল আর ঈশিতাকে বলেছিল পাগলের সাথে না থাকতে। তা শুনে জেহের রেগে বোম। এরিকের বাসায় গিয়ে তার রুম তছনছ করে ফেলে। এরিক পুলিশ কেস করতে চাইলে ঈশিতা বহুবার ক্ষমা চেয়েছিল এরিকের কাছে। ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিল। তারপর থেকে এরিকের আর খোঁজ পায়নি। সেদিন ঈশিতাকে রুমে এনে চেপে ধরেছিল জেহের। রাগে গজগজ করতে করতে বলে, তুমি ওই রাস্কেলটার সাথে কি কথা বলছিলে? আরে হঠাৎ
দেখার কি হয়েছে? আলাপ করতে এসেছিল, কি করে না করতে পারি? আর একটুই কথা বলছিলাম, একটু, বিশ্বাস করুন, জাস্ট এইটুকু। ঈশিতা জোর করে হাসতে চাইলো কিন্তু পারল না। আসলে এই সাদা চামড়ার এরিক এখানে আসার পর থেকে ঈশিতার পেছনে লেগেছিল। ঈশিতা একটা হেস্তনেস্ত করতেই ছাদে গিয়েছিল, এরিকে সাবধান করতে গিয়েছিল, কিন্তু জেহেরকে তা বলা যাবে না। ঈশিতার পেছনে লেগেছিল শুনলেই জেহের সাদা চামড়ার এরিককে কেউ মেরে ফেলতে পারে। ঈশিতাকে পুরোটা দিন নজরবন্দি করে রেখেছিল জেহের। রুম থেকে বের হলেও পিছু পিছু যেত। কিচেনে রান্নার সময় পাশে বসেছিলাম। ঈশিতার বিরক্ত লাগেনি, বরং ভালোই লেগেছিল জেহেরের পাগলামোগুলো। জিয়াদ ধরা পড়েছে 1 সপ্তাহ আগে। তা শুনে ঈশিতা খুশি হলেও জেহের খুশি হতে পারেনি। সে চেয়েছিল নিজ হাতে শাস্তি দেবে। লন্ডনে থাকাকালীন তা সম্ভব নয়, তাই গোপনেই করতে হবে। জিয়াদকে ধরেছিল এয়ারপোর্টে। বেচারা পাগল হয়ে গিয়েছিল ঈশিতার লন্ডনে যাওয়ার কথা শুনে। এতটা দিন সে খুঁজে গিয়েছিল ঈশিতা কোথায় আছে তা জানতে। যখন জেনেছে তখনই হন্তদন্ত হয়ে লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে। জিহাদ এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল যে তার ধারণা ছিল না তার বাবা তাকে খুঁজতে আগে থেকেই নৌ, বিমান আর রেলে লোক লাগিয়ে দিয়েছিল। ইমিগ্রেশনে তাকে পুলিশ নিয়ে অ্যারেস্ট করা হয়। জিহাদ পালানোর চান্সটুকুও পায়নি। নিজের বোকামির জন্যই নিজে ধরা পড়েছে। জেসমিন চৌধুরী এসব ব্যাপারে এখনও অজ্ঞাত। তাকে জানানো হয়েছে জিহাদ আর জেবা ব্যবসা আর পড়ালেখার কাজে বাইরে গেছে। বিকেলে চেক আপের জন্য বেরোয় জেহের আর ঈশিতা। মানিক রহমান কেবিনে বসে ফাইল চেক করছিলেন। তখনই ঈশিতা আর জেহের নক করে ঢোকে। তাদের দেখে উৎফুল্লিত হন তিনি। চেক আপ শেষে ঈশিতা মানিককে জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনার কাছে রাগ কমানোর ঔষধ থাকলে বলুন তো, ওনার রাগ দিন দিন বেড়েই যাচ্ছে। জেহের চোখ রাগানি দিল ঈশিতাকে। বিপরীতে ভেঙচি কাটল ঈশিতা। মানিক তা শুনে হো হো করে হেসে উঠলেন। ঈশিতা বলল, সত্যি বলছে আঙ্কেল, উনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। কি থেকে কি করে ফেলেন তা নিজেও জানেন না। মানিক কিছু বলবে তার আগে জেহের ঈশিতার হাত ধরে টেনে উঠায়। গম্ভীর স্বরে বলে, আসছি আঙ্কেল, পরশু লন্ডন ছাড়বো। দেশে গেলে অবশ্যই বাড়ি আসবেন। বলে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, ঈশিতাকে টেনে বের করে নিয়ে আসে। কেবিনের বাইরে আসতেই ঈশিতা হাত ছাড়িয়ে নেয়। সমস্যা কি? তোমার সমস্যাটা কি সেটা বলো। আমার কি সমস্যা থাকবে? সব সমস্যা তো আপনাকে নিয়ে। সারাক্ষণ রেগে থাকেন কেন? রেগে থাকার মতো কাজ করো কেন? তা আমার কোন কাজটা আপনাকে রাগিয়েছে? এরিক তোমার পেছনে ঘুরছে, প্রথম থেকে সেটা কেন বললে না? ঈশিতা চুপ হয়ে গেল। মিঙে পড়া কণ্ঠে বলে, আপনি রেগে যাবেন তাই তো বললাম না। তুমি না বলায় আমি রেগে গিয়েছি। হয়েছে হয়েছে, আর তর্ক করতে হবে না, যত সব চলুন। ঈশিতা হনহন করে লিফটে ঢুকে গেল। লিফট বন্ধ হওয়ার পূর্বেই দুজন নার্স জেহেরের পাশাপাশি ঢুকলো। জেহের ফোনে ব্যস্ত ছিল। ঈশিতার রাগে ফেটে পড়েছে নার্সদের দেখে। নার্স দুজন যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে জেহেরকে। মনে হয় যেন তাদের চোখের সামনে চকলেট ঝুলছে। জেহেরের সব কিছুই চোখে পড়ার মতো। 6 ফুট সুটাম দেহের অধিকারী সুদর্শন জেহের বড় থেকে ছোট সব মেয়েরই দৃষ্টি আকর্ষণে সক্ষম। এই যে এখন ব্ল্যাক ডেনিম প্যান্টের সাথে হোয়াইট শার্ট, ওপরের কয়েকটা বোতাম খোলা, তাই ফর্সা বুক বেরিয়ে আছে। কোণী পর্যন্ত হাতা গোটানো, পেশিবহুল বাহু যেন শার্ট ছিঁড়ে আসবে। এক হাত পকেটে, আরেক হাত মোবাইল। চোখে সানগ্লাস আর সিল্কি চুলে কত হ্যান্ডসাম লাগছে তা কি জেহের জানে? তার ওপর চমৎকারভাবে অ্যাটিটিউড নিয়ে দাঁড়ানো। ঈশিতা একবার হিংসাত্মক নজর বোলালো নার্সদের দিকে। নার্স দুজন ধবধবে সাদা, ঠোঁটে কড়া লাল লিপস্টিক, হাঁটু থেকে পুরো পা বেরিয়ে আছে। পায়ে কত লম্বা হিল। ঈশিতা থেকেও দ্বিগুণ সুন্দরী তারা। সে তো তাদের নখেরও যোগ্য না। ঈশিতার কান্না পেয়ে গেল। এত সুন্দরী মেয়েরা জেহেরের পেছনে ঘুরলে জেহের যদি তাকে রেখে চলে যায়? ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো সে। এই প্রথম তার ইচ্ছে করলো দুনিয়ার সব সুন্দরী মেয়েদের নিমেষে বোম মেরে উড়িয়ে দেয়। লক্ষ্য করলো যেই নার্সটা জেহেরের পাশে দাঁড়িয়ে, সেই নার্সটা অ্যাপ্রনের ওপরের 2টা বোতাম খুলছে। উদ্দেশ্য এই সুদর্শন যুবকটিকে তাদের প্রতি আকর্ষিত করা। ঈশিতা হাট মুট করে চেয়ে রইল শুধু। নার্সটি অ্যাপ্রনের বোতাম খুলে তার ক্লিভেজ দেখিয়ে সুদর্শনটিকে নিজের দিকে টানার চেষ্টা করলো। ঈশিতা হা হয়ে গেল। মেয়েটার সাহস কত বড়! বইয়ের সামনে বরকে ইমপ্রেস করার চেষ্টা, তা আবার এমন নোংরা উপায়ে। এবার কান্নার সাথে রাগও পেল তার, কিন্তু কি করবে ভেবে পেল না। শুধু ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলতে লাগলো। জেহের আর চোখে খেয়াল করছিল রোজকে।
নার্সদের সে দেখতে পেয়েছে। তার খুব রাগ হচ্ছিল ওদের প্রতি, কিন্তু সে চাইছিল রোজ কিছু করুক। যখন দেখলো রোজের চোখে পানি, তখন জেহেরা নিজেকে দমাতে পারল না। ফোনটা রেখে ইনশিতার হাত টেনে একদম নিজের কাছাকাছি নিয়ে এসে ওষ্ঠাধর দখল করে নেয়। বিস্ময়ে ইনশিতা কিছুই বলতে পারল না। কয়েক মুহূর্ত বাদেই জেহের ছেড়ে দেয় ইনশিতাকে। এক হাতে মোবাইল বের করে নিয়ে আরেক হাতে বুকের সাথে পেঁচিয়ে ধরে ইনশিতাকে। কয়েক মুহূর্তে ঘটা ব্যাপারটা যেন জেহেরের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার, আর এই দেশে এসব নর্মাল। তবুও ইনশিতার লজ্জায় মরি মরি অবস্থা। যে হুট করে এমন কাজ করে ফেলবে সেটা ভাবনার বাইরে ছিল। আর চোখে তাকালো নার্সদের দিকে। নার্সদের চেহারা হয়েছিল দেখার মতো। খুব হাসি পেল ইনশিতার। কেমন চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়েছিল। তাদের যে জরুরি হচ্ছে সেটা বুঝতে পারল ইনশিতা। ইনশিতা তাদের দিকে তাকিয়ে ফিচেল হাসল, সাথে ভাবটাও বেড়ে গেল। এবার সে নিজে জেহেরের চোখে সানগ্লাসটা খুলে চোখে পড়ল। তারপর এক হাতে জেহেরের হাত জড়িয়ে বুকে আয়েশ করে মাথা রাখল। জেহের মিটমিট করে হাসছে। রোজ এতটাই জেলাস? নার্সগুলো যেন আগুনে পুড়ছিল। চোখ মুখ বিকৃত করে ইনশিতার দিকে তাকিয়েছিল তারা। আর ইনশিতার মুখে টান টান হাসি। লিপ থামতেই গটগট করে বেরিয়ে গেল নার্স দুজন। জের অট্ট হাস্যে হেসে উঠল তৎক্ষণাৎ। ইনশিতার রাগি রাগি চোখে তাকালো। তবে বক্র দৃষ্টিতে জেহেরকে দেখছে সে। জেহের এমন করে হাসতেও পারে? বাপরে বাপ। জেহের কোনো রকমে হাসি থামিয়ে বলল, তুমি এতটাই জেলাস? সিরিয়াসলি? ইনশিতা শক্ত মুখে বলে, মোটো না, যেটা সব কেন, জাস্ট একটু ভাব মেরেছি, আর কিছুই না। জের মুস্কি হাসতে হাসতে বেরিয়ে এলো। পার্কিং লটে আসতেই হাত টানলো ইনশিতা। এখানে আরও অনেক মেয়ে আছে যারা বেশ কয়েকবার জেহেরকে দেখেছে নির্লজ্জভাবে। ইনশিতার রাগে হাত পা রি করছে, পারছে না মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলে। জেহেরকে নিজের দিকে ফিরিয়ে শার্টের বোতাম লাগিয়ে দিল, হাতা কনুই থেকে নামিয়ে দিল, চুলগুলো হাত দিয়ে উস্কো খুস্কো করে সোজা করে দিল। একেবারে গুড বয়। কিন্তু একই, এই লোকের যেন জেহেরকে আরও মারাত্মক রকমের হ্যান্ডসাম লাগছে। ইনশিতার রাগ লাগলো। সে দ্রুত জেহেরকে ঠেলে গাড়িতে ওঠালো। তার ইচ্ছে করছে জেহেরকে সবসময় লুকিয়ে রাখে। পুরুষ মানুষের এত সুন্দর হওয়ার কি দরকার? জেহের চুপচাপ উপভোগ করছিল এতক্ষণ। তার প্রতি রোজের ভালোবাসাটা যে অনেক, সেটা রোজ না বোঝাতে চাইলেও সে বুঝে গিয়েছে। মুখে মৃদু হাসি নিয়ে গাড়ি চালাতে লাগলো। মনে মনে বলল, এইবার বুঝেছো তো রোজ, তোমার দিকে কেউ তাকালে আমার কেমন লাগে? 2 দিন হলো লন্ডন থেকে ফিরেছে জেহের আর ইনশিতা। 2 দিনে অনেক কিছুই চেঞ্জ। ইনশিতা নিচে যেতে চাইলে জেহের আগের মতো বাধা দেয় না। জেসমিন চৌধুরীর সাথে কথা বলেও রাগ করে না, শুধু ইনশিতাকে চোখে চোখে রাখছে। ইনশিতার মহানন্দে দিন কাটছে। খেয়াল খুশি মতো যা ইচ্ছা করতে পারছে। তবে অবশ্য জেহেরের অপছন্দের কিছু করছে না। এই 2 দিনে এসব চেঞ্জ হলেও জেহেরের নিচে আসাটা চেঞ্জ করতে পারল না। সে আগের মতো ওপরেই ব্রেকফাস্ট লাঞ্চ করে, সাথে ইনশিতাকেও করতে হয়। ইনশিতা চাইতো জেহের সকলের সাথে মিলেমিশে থাক। জেহের সময় লাগবে বলে সময় পার করছে, অথচ সেই সময়টা এখনও আসছে না। ইনশিতা জোর করতে চাইলে জেহের বলে, তুমি এত কিছু করছো, আমি তোমায় বাধা দিয়েছি? তারপর আর কিছু বলতে পারে না ইনশিতা। আজ ইনশিতা পণ নিয়েছে, জেহেরকে নিচে খাওয়াবেই। রাতে জেহের যখন ল্যাপটপে ব্যস্ত, ইনশিতা এসে পাশে দাঁড়ায়। চলুন। জেহের ল্যাপটপে চোখ রেখে জিজ্ঞেস করে, কোথায়? খেতে চলুন। মেড নিয়ে আসবে। এখানে না, নিচে খেতে চলুন। জেহের প্রকাশভঙ্গি আগের ন্যায় রেখেই বলল, রোজ, তোমাকে একটা কথা কতবার বলতে হবে? ইনশিতা এবার রেগে গিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। ভ্রু কিঞ্চিত কুচকে তাকায় জেহের। সবাই মিলে একসাথে খেলে সমস্যা কোথায়? মুখ কি ক্ষয়ে যাবে নাকি? চলুন, আজকে সবাই মিলে খাবো, অনেক মজা হবে। চলুন চলুন। নো নিড। ইনশিতা মুখটাকে মুহূর্তে কাদো কাদো বানিয়ে ফেলল। তার মানে আপনার কাছে আমার ইচ্ছার কোনো মূল্য নেই? সেটা কখন বললাম? না বললেও বুঝে গেছি। আপনি যদি সত্যি ইচ্ছের মূল্য দিতেন তাহলে ঠিকই আমার কথা রাখতেন। জানি তো, আমি সব জানি। এখন পূরণ হয়ে গেছে কি না, তাই এখন আর দাম দিচ্ছেন না। যখন থাকবো না তখন বুঝবেন। জেহের উঠে দাঁড়ালো, চোখে মুখে কাঠিন্যতা এনে বলল, থাকবো না মানে কি? কোথায় যাবে তুমি? আর এসব কি ধরনের কথাবার্তা? ইনশিতা জিভ কাটল, মুখ ফসকে বেরিয়ে গেছে। জের এই ধরনের কথা একেবারে পছন্দ করে না, আর সেটাই আজ বলে ফেললো ইনশিতা। মানে আসলে কিভাবে যে বলে ফেললাম, মানে তোতলাতে থাকলো সে, কি বলবে ভেবে পায় না। জের ইনশিতার খুব কাছাকাছি এগিয়ে এসে ঠোঁট চেপে ধরল, হিসিয়ে বলল, এই ধরনের কথা যদি আর কোনোদিন শুনেছি তাহলে। কড়া দৃষ্টি নিক্ষেপ করে ল্যাপটপ নিয়ে ডিভানে বসে পড়ল সে। ইনশিতা নিজের কপাল নিজেই চাপড়ায়।
ভেবেছিল নিজে রাগ করে জেহেরকে ব্ল্যাকমেল করবে, অথচ হয়েছে উল্টো। ইনশিতা অনেক আকুতি মিনতি করলো, জেহের শুনল না। রাগ করে ইনশিতা রুম থেকে চলে যেতে নিলেই মেয়ের আসে খাবার দিতে। আপনার শাড়িকেই খাবার দিন, আমি খাবো না। আমার জন্য যেগুলো এনেছেন সেগুলো রেখে আসুন। জেহের তীক্ষ্ণ নজরে চেয়ে বলে, দুজনের জন্যই খাবার সাজাও। রাগী কণ্ঠে ইনশিতা বলে। বলছি না খাবো না। জেহের মেয়েটকে ইশারা দেয় খাবার রেখে চলে যেতে। এসো। না। জেহের হাত ধরে টেনে কোলে বসালেও ইনশিতা মুখ খুলো না। সে কিছুতেই খাবে না। মেজাজ খারাপ হলো জেহেরের। খাচ্ছ না কেন? নিচে গেলে খাবো। বলেছি না নিচে যাব না। তাহলে আমিও খাবো না। শেষমেশ বাধ্য হয়ে জেহেরকে নিচে যেতে হয়। জেসমিন চৌধুরী বেজায় খুশি হলেন। জেহের গম্ভীর মুখে চেয়ারে বসলো। ইনশিতা খুশিতে গদগদ। জেহের তাকালো রোজের দিকে। রোজের হাসি দেখতে তার ভালো লাগে। খাওয়ার মাঝে জেসমিন আফজালকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ গো, জিহাদ আর জেবা আসবে কবে? ওরা থাকলে ফ্যামিলিটা ফুল হয়ে যেত। কবে আসবে কিছু বলেছে? আফজাল খাওয়া রেখে ইনশিতার দিকে তাকালো। ইনশিতা ঢোক গিলল। জেহের না কোনো কাণ্ড ঘটায়। জিহাদ আর জেবার নাম শুনে জেহেরের পিত্তে জ্বলে উঠল। গ্লাসটা জোরে ধাক্কা দিয়ে উঁচু কণ্ঠে বলে, রাস্কেলদের কথা উঠছে কেন এখানে? জেহের, ওরা তোমার শিবলিং। শিবলিংস মাই ফুট। যারা আমাকে মারতে চেয়েছে তাদের প্রতি এত দরদ উঠলে পড়ছে কেন আপনার? নাকি আমাকে মারার প্ল্যানের সাথে আপনিও জড়িত? ইনশিতা জামা খামচে ধরে আছে। এখন তো মা সব জেনে যাবে। জেসমিন চৌধুরী অবাক হলেন। কিসের মারার কথা বলছো? আর কিসের প্ল্যান? জেহের উত্তর দিল না। রাগে গজগজ করতে করতে প্লেট ছুঁড়ে উঠে গেল। ইনশিতার গলা দিয়ে খাবার নামছে না। আফজাল চোখের ইশারায় ইনশিতাকে উঠে যেতে বললেন। ইনশিতা তাই করলো। জেসমিন চৌধুরী উত্তেজিত হয়ে বললেন, এই কি বলছে জেহের? ওকে মারার কথা? কি সব প্ল্যান? কি হলো? চুপ করে আছো যে, বলো না। আফজাল দীর্ঘশ্বাস ফেললেন। জেসমিনকে শেষ পর্যন্ত সব বলতেই হবে। জেসমিন চৌধুরী সব শুনে থমকে গেল। আসলে কি তার ছেলেমেয়েরা এতটাই জঘন্য? আফজাল বললেন, এবার খোঁজ চলছে আর জিহাদ জেলে। আমাকে এতটা দিন জানাওনি কেন? তুমি কষ্ট পাবে বলেই জানানো হয়নি। এখন কি আমি কম কষ্ট পাচ্ছি? আফজাল নিরুত্তর। জেহের বারান্দায় দাঁড়িয়ে। ইনশিতা কাছের দেওয়ালের এপাশে। যে পরিমাণ রেগে যাচ্ছে তাতে তার সামনে যেতে ভয় লাগছে তার। ইনশিতা গেল না, সোফায় বসে থাকে। কিন্তু অস্থির মন মানতে চায় না। গুটি গুটি পায়ে এগিয়ে যায় জেহেরের নিকট। মৃদু স্বরে জেহেরকে ডাকে। জেহের মূর্তির মতোই দাঁড়িয়ে থাকে। জেহেরের কাঁধে হাত রেখে জেহেরকে তার দিকে ফিরায় ইনশিতা। জেহেরের গম্ভীর মুখে কেমন শোকের ছায়া। মায়া লাগে ইনশিতার। বারান্দার সোফায় জেহেরকে বসিয়ে নিজেও বসে পড়ে। মা এতদিন এসব কিছুই জানতো না, তাই ওদের ব্যাপারে বলেছে। এটা স্বাভাবিক। এভাবে চুপ থাকবেন, কিছু বলুন না। ইনশিতাও খানিকক্ষণ নীরব। জেহের নিজে থেকে দাঁতে দাঁত পিষে বলল, এই জন্যই আমি ওনাকে মা মানতে চাইনি। সব সময় খালি জিহাদ আর জেবা। উনি তো আর জানতেন না, তাই না? এখন জেনেছেন, তখন তো আর ওদেরকে মেনে নেবে না। আর আপনি দূরে দূরে থাকছেন কেন? এখন আপনি ছাড়া আর কি আছে মায়ের, বলুন? আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে মা কোথায় যাবে? জেহের, বাচ্চামো করবেন না। আপনার মায়ের মৃত্যুর জন্য উনি দোষী না, সেটা আমি আগে বুঝেছি। কেন মেনে নিতে পারছেন না? জেহের উঠে বেরিয়ে গেল। যাওয়ার আগে ইনশিতার কানে একটা কথাই ভেসে আসে, মেনে নেব খুব শীঘ্রই। কোথায় যাচ্ছেন জেহের? ছি। ইনশিতা জেহেরকে কোথাও দেখল না। ইনশিতার ওপর রাগ করে বাড়ি থেকে বের হলো কিনা। নিচে চলে যায় ইনশিতা। ড্রয়িং রুমে কিছুক্ষণ ঘোরাঘুরি করে লনে চলে যায়। আবার রুমে এসে খাটে গড়াগড়ি খায়। 10টা বেজে গেছে, এখনও জেহেরের খবর নেই। তখনই টুং করে ইনশিতার মোবাইলে মেসেজ আসে, যেটাতে জেহের তাকে স্টাডির পাশের রুমটায় যেতে বলেছে। খানিকটা অবাক হয় ইনশিতা। ওখানে যেতে বলছে কেন? আর জেহের ওখানে কি করছে? ভাবতে ভাবতে স্টাডির পাশের রুমে চলে এলো। এই রুমটায় সে কখনো আসেনি। এমনকি বাড়ির এই সাইডটাও ভালোভাবে ঘোরা হয়নি। অনেক বড় বাড়ি তাও। ইনশিতা রুমে ঢুকেই দেখে চারিদিকে অন্ধকার। ভয় পায় সে। মোবাইলটাও রেখে এসেছে। সেইখানে একটা ছোট্ট বাতি জ্বলে ওঠে। আলো খুবই ক্ষীণ আলোয় পুরো রুমটা দেখতে না পেলেও দেখতে পায় একটা শাড়ি আর চিরকুট। শাড়ি হাতে চিরকুটে চোখ বুলায় সে। শাড়িটা পরে নাও দ্রুত। আর হ্যাঁ, যেখানে আছো সেখানে চেঞ্জ করবে। আমি নেই যে দেখব। ইনশিতার বিস্ময়ে স্তব্ধ হয়। শাড়ি পরবে কেন এ সময়? তবুও জেহের যখন বলেছে তখন তো পরতেই হবে। চোখ বুলায় চারপাশটায়। না, চারিদিক অন্ধকার। চেঞ্জ করলে সমস্যা হবে না।
মৃদু আলোর মাঝেই ইনশিতা শাড়িটা পরে নেয়। শাড়িটা খুবই সুন্দর, পাতলা ফিনফিনের ব্ল্যাক শাড়ি। আয়না না পাওয়ায় বেশ সময় নিয়ে শাড়ি পরে সে। আঁচলটা যখন তুলল তখন হঠাৎ আলো জ্বলে উঠল। আচমকাই ইনশিতার রুমে চোখ বুলায় সে। পুরো রুমটায় কালো গোলাপ দিয়ে মোড়ানো, অ্যাশ রঙা বেডশিটের ওপরে কালো পাপড়ি ছড়িয়ে, রুমের কোনায় কোনায় টবে রাখা গোলাপ, উপরে গোল্ডেন ফেইরি লাইট আলো ছড়াচ্ছে। পুরো রুমটা চোখ ধাঁধানো সুন্দর, মোহনীয় লাগছে খুব। হেই মাই বিউটিফুল লেডি। পুরুষালী কণ্ঠের আওয়াজ পেয়ে চকিতে পেছনে তাকায় ইনশিতা। দেখে তারই পেছনের সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে জেহের। জেহেরকে দেখে কয়েকটা হার্টবিট মিস করে সে। কালো প্যান্ট আর শার্টে মারাত্মক লাগছে জেহেরকে। স্বভাব সুলভভাবে উপরের বোতাম কয়েকটা খোলা। কালো রঙে জেহের ফর্সা শরীর যেন আরও বেশি ফর্সা দেখাচ্ছে। শার্টটা একদম ফিট করা, সিল্কি চুল কপালে ছড়িয়ে আছে, বুদ্ধিদীপ্ত নীল চোখজোড়া জলজল করছে, ঠোঁটে মন ভোলানো হাসি। জেহেরকে গভীরভাবে এই প্রথম পর্যবেক্ষণ করছে সে। ইনশিতার হুট করেই গরম লাগতে শুরু করলো। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন, মাথা ঝিমঝিম করছে, বারবার ঢোক গিলছে, বড় বড় শ্বাস ফেলছে সে। এত গরম লাগছে কেন? এসি কি চলছে না? জেহের ধীর পায়ে ইনশিতার কাছে এসে দাঁড়ায়। ইনশিতা যেন তার নিজের মধ্যে নেই, হারিয়ে গেছে জেহেরের মাঝে। জেহের ইনশিতার চুলগুলো কপালের থেকে সরিয়ে আলতো ছোঁয়া দেয়, কানের কাছে ফিসফিসিয়ে কিছু একটা বলে। তাতে যেন ঘোর কাটে ইনশিতা, চোখ মুখ কুচকে বলে, ছি, কি অসভ্য আপনি। জেহের ঠোঁট কামড়ে হাসে, মনে মনে বলে, আর কিছুক্ষণ পর অসভ্য কেন, ফাজিল বেয়াদ্দব বলতেও বাদ রাখবে না। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ইনশিতা উৎফুল্লের সহিত বলে, কি? এখন না, কালকে বলবো। ধুর। ইনশিতার হঠাৎ কিছু মনে পড়ল, এমনভাবে বলল, এই 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 আমি চেঞ্জ করছিলাম, আপনি কোথায় ছিলেন? চেঞ্জ করার পরপরই তো আপনাকে সবাই দেখতে পাই। তোমার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে। কটমট করে ইনশিতা। মৃদু আলোয় সে যেভাবে চেঞ্জ করেছিল সবটা দেখেছে জেহের। শুধু অসভ্য না, আপনি হলেন গ্রেট লুচ্চু। লজ্জা করে না মিথ্যে বলতে? ছি ছি ছি, আপনি কিনা আমার চেঞ্জ করে দেখলেন, ছি। ইনশিতার রাগ আর লজ্জায় দু হাতে মুখ ঢাকে। জেহের ইনশিতার হাত সরিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, একটু পর তো সবটা দেখে ফেলবো। ইনশিতা বুঝতে না পেরে বলল, কি বললেন? তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে, অ্যাবসলিউটলি চার্মিং। নিমেষে সব রাগ উড়ে গিয়ে দখল করে নিল একরাশ লজ্জা। ইনশিতার মাথায় এবার আসলো এসব কেন সাজানো হলো। তাতে যেন লজ্জারা আরও জেকে ধরে। জেহের খানিকটা হেসে ইনশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরল। দেখো তো ডেকোরেশনটা কেমন হয়েছে। ইনশিতার কাছে সুন্দর লাগলেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। এখনই এত লজ্জা, আর একটু পর লজ্জারা কোথায় যায় দেখি। ইনশিতা লজ্জিত ভঙ্গিতে হেসে জেহেরের বুকে কিল দিল। জেহের ইনশিতাকে নিজের দিকে ফিরায়, দু হাতে ইনশিতার গাল আলতো করে ধরে। তাকাও আমার দিকে। ইনশিতা খিচে চোখ বন্ধ করে রয়। জেহের জোর করে না, রক্তিম আভাযুক্ত রোজের দিকে চেয়ে থাকে নিষ্পলক। জেহের ইনশিতার কানের কাছে ঠোঁট ঠেকিয়ে মৃদু আওয়াজে বলে, রোজ, আজ আমাদের ভালোবাসা প্রগাঢ় করার সময় এসেছে। নতুন রূপে রাঙাতে হবে আমাদের ভালোবাসাকে। একটু থেমে বলল, মাই লাভ, মে আই। ইনশিতা জেহেরের শার্ট শক্ত করে খামচে ধরে বুকে মাথা ঠেকালো। জেহের পেয়ে গেছে তার উত্তর। বিজয়ের হাসি হাসল সে। এতটা দিন পর তার ভালোবাসাকে আজ নিজের করে পাবে, এই অনুভূতি বোঝানো সম্ভব নয়। শুধু মনের গহীন হতে অনুভব করতে হয়। ইনশিতাকে কোলে নিয়ে নেয় জেহের। রাত্রি বাড়তে থাকে, বাড়ে নিস্তব্ধতা, সাথে বাড়ে দুটো আত্মার, দুটো শরীরের, দুটো মনের নিবিড় আলিঙ্গন। দুজন দুজনার শরীরের ভাঁজে খুঁজে নেয় নতুন অধ্যায়। দেহে রয়ে যায় ভালোবাসার জোয়ার। শুরু হয় অন্য জগতে পাড়ি দেওয়া, যে জগতে নেই রাগ, হিংসা আর না কোনো তৃতীয় ব্যক্তি। আছে শুধু ভালোবাসা, ভালোবাসা এবং শুধুই ভালোবাসা।